এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মনিরুল। ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। গ্রামের নামটি সঙ্গত কারণে উনি উল্লেখ করেন নাই, তার পেছনে একটি কারণও রয়েছে। উনি জানিয়েছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো আমাদের মনিরুল ভাই ঘটনা পাঠিয়েছেন এবং জানিয়েছেন ঘটনাটির সময়কাল 2007 কি 8 সালের দিকে, মানে তখন থেকে ঘটনাটি শুরু। আর ঘটনাটি ঘটেছে ওনার বন্ধু মানিক এবং তার পরিবারের সাথে। এই যে ওনার বন্ধু মানিক, তার বাবা ওই এলাকার একজন কোরআনে হাফেজ এবং খুব ভালো একজন মানুষ ছিলেন। সকলে সম্মান করতেন। তার কথায় বা তার আচরণে কেউ কখনো কষ্ট পেয়েছেন এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। তো প্রথম সমস্যা মূলত তার সাথেই শুরু হয়েছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে। প্রথম দিকে পরিবারের সদস্যরা মনে করেছিলেন বিষয়টা খুব সাধারণ, কিন্তু 6-7 দিন হয়ে যায়, শরীর শুধু দুর্বল হচ্ছে তো হচ্ছে, আর ঠিক হয় না। তখন কিন্তু এই যে মানিক, সে বেশ ছোট। ওদিকে সিরাজগঞ্জের মোটামুটি অনেক পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত, তাদেরও তাঁত ছিল। তো তার বাবা অসুস্থ হওয়ার কারণে কাজ তো করতে পারতেন না, আর কাজের দায়ভার এসে পড়ে এই মানিকের মা এবং মানিকের উপরে। মানিক তো ছোট মানুষ ওই সময়, তারপরও বাধ্য হয়েই মূলত অপরিপক্ক বয়সেই এই তাঁত শিল্পের কাজে হাত দিতে হয় তার। দিন দিন তার বাবার শরীর আরো খারাপ হতে থাকে। সিরাজগঞ্জের যত ভালো ভালো ডাক্তার ছিল, বলা যায় সব ডাক্তার দেখানোই শেষ। সিরাজগঞ্জের বেশ নামকরা একটা হসপিটাল খাজা এনায়েতপুর মেডিকেল, সেখানেও তাকে ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তাররা বলেন তার তো কোনো রোগ বোঝা যায় না, সাধারণ ওষুধ দেয় আর কি। সাধারণ ওষুধ সব ডাক্তারই দিয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এভাবে যাচ্ছে দিনের পর দিন। এক পর্যায়ে মানিকের দাদি এসে মানিকের মাকে বলে যে ডাক্তার তো অনেক দেখাইলাম, আমার ছেলেটার তো কোনো উন্নতি হচ্ছে না, চলো তো একটু ফকির কবিরাজ বা হুজুর দেখাই। তো ওনাদের পাশের গ্রামে একটা কবিরাজ ছিল, সবাই তাকে 1 টাকার ফকির নামে চিনত। সে নাকি 1 টাকা নিত। তো যাই হোক, যোগাযোগ করে মানিকের দাদি আর মানিকের মা ওই 1 টাকার ফকিরের কাছে যান। তো অনেকক্ষণ বসে থাকার পর, অন্যান্য রুগী দেখার পর তাদের সিরিয়াল আসে, তো তারাও সবকিছু খুলে বলেন। তো ওই 1 টাকার ফকির অনেক ভালো ছিলেন, যেহেতু 1 টাকা নেন, বুঝতেই পারছেন ওরকম লোভ তো তার ভিতরে আসলে নাই। তো ওই 1 টাকার ফকির বলেন যে আগামীকাল আপনাদের বাসায় আমি যাব, তাছাড়া এখানে বসে অনেক কথাই উল্টাপাল্টা বলা যাবে, কিন্তু সমাধানটা করা যাবে না। এজন্য নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হলে আপনাদের বাসায় যাওয়াটা আমার জরুরি। আর যেহেতু হাফেজ সাহেবের কথা বলছেন, ওনাকে তো আমি চিনি, খুব ভালো মানুষ, এই জন্য আমি আপনাদের বাসায় যাব। এরপর মানিকের দাদি আর মানিকের আম্মা বাড়িতে ফেরত আসেন। তো ওই দিন থেকে শুরু হয় অন্য ঘটনা। বাসায় আসার পর ওনারা দেখতে পান এই যে হাফেজ সাহেব, মানে মানিকের আব্বা, উনি তার আম্মা মানে মানিকের দাদি আর মানিকের আম্মাকে কোনো কারণ ছাড়াই বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। অথচ ওনার মুখ দিয়ে কখনো কটু কথা বের হয়েছে এমন নজির খুব একটা পাওয়া যায় না। আর গালিগালাজ তো উনি কখনো করেনই নাই, ছোটবেলা থেকেই উনি কখনো গালিগালাজ মানে করেন নাই বলে অনেকে বলে থাকেন আর কি। আর উনি এত অস্থির হয়ে গিয়েছিলেন যে কেউ ওনাকে ধরে রাখতে পারছিলেন না। একটা পর্যায়ে এই মানিকের 2 চাচা এসে তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তো এইভাবে চলে যায় একদিন। পরের দিন সন্ধ্যায় ওই 1 টাকার ফকির মানিকদের বাড়িতে আসেন। তো আসার পর এই যে মানিকের যিনি বড় চাচা, এই বড় চাচার বাড়ি যেদিকে, ওই দিকে তাকিয়ে থাকেন। তো এরপর মানিকদের বাসায় ঢোকার পর দেখেন যে মানিকের আব্বা একদম স্বাভাবিক। দেখে মনেই হয় না যে গতকাল রাতে সে এমন ভয়ানক কিছু আচরণ করেছে। খুব স্বাভাবিকভাবে কথা বলছেন ওই ফকিরের সাথে, তার শারীরিক কি সমস্যা হয় না হয় এই বিষয়ে কথা বলছেন। তো অদ্ভুত ব্যাপার হলো যে এই যে গতকাল রাতে মানিকের বাবা এই এত হই হট্টগোল করলো, ক্ষিপ্ত হয়ে গেল, এরপরও কিন্তু তার বড় চাচার ছেলে,
তারপর তার বড় চাচি একটাবারের জন্য তাদের বাড়িতে আসে নাই। আর বড় চাচা যদিও বা অনেক আগে মারা গিয়েছেন, অন্যান্য দুই চাচা ছিল, সেই দুই চাচাই এই হাফেজ সাহেবকে মানে মানিকের বাবাকে ওই সময় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন নিহায়েত বাধ্য হয়েই, তা না হলে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। তো এই যে 1 টাকার ফকির যিনি, উনি কি করেন যে এই মানিকের আম্মা এবং মানিকের দাদিকে নিয়ে একটা রুমে বসে সব ঘটনা খুলে বলেন, এবং এমন ঘটনা বলেন যে ঘটনা আসলে ওনারা বিশ্বাসই করতে পারেন না। তো ওই 1 টাকার ফকির উনি বলেন যে আপনার ছেলের উপর কালো জাদু করা হয়েছে। মূলত এই কথাটা মানিকের দাদিকে উদ্দেশ্য করে বলছিলেন আর কি। তো উনি এটাও বলেন যে এটা অনেকদিন আগে থেকেই করা হয়েছে, কিন্তু আপনার ছেলের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ আপনার ছেলে সবসময় অজু অবস্থায় থাকতো, মসজিদে যেত, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। পরে যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না, একটা পর্যায়ে আপনার ছেলে যখন সেলুনে গিয়েছিল, ওই সেলুনে যাওয়ার পর কোনো একটা মাধ্যমে তার যখন চুল কেটেছিল, ওই চুল সংগ্রহ করেছিল কাউকে দিয়ে, আর তার পাঞ্জাবি থেকে একটু কাপড় কেটে নেওয়া হয়েছিল, এবং সেটা দিয়ে একটা পাখির উপরে কালো জাদু করা হয়েছে। তো আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের সহায় আছেন, কারণ এই হাফেজ সাহেব খুব ভালো মানুষ। এই পাখিটাকে খুঁজে পেতে হবে, কিন্তু সবচাইতে ভালো খবর হচ্ছে এই পাখিটাকে খুঁজতে আপনাদেরকে আর আমাকে খুব একটা কষ্ট করতে হবে না। কারণ হচ্ছে এই পাখিটা আপনাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা রয়েছে, এই খেজুর গাছের উপরেই বসে আছে। ওই পাখিটা কোথাও যায় না, কোথাও গেলেও আবার এখানেই ফেরত আসে। আর এই পাখিটা যখন মারা যাবে, আপনার ছেলেও মারা যাবে। তো সত্যি ওনারা বাড়ি থেকে বের হয়ে খেজুর গাছের উপর একটা পাখি পান। তো ওই ফকির যিনি, ওই 1 টাকার ফকির, উনি কিছু দোয়া পড়ে ওই পাখিটাকে ধরতে যান, কিন্তু পাখিটা উড়ে যায় না। উনি খুব ভালোভাবে পাখিটাকে ধরতে পারেন, কোলে করে আদর করে উনি ঘরে নিয়ে আসেন। আনার পর ওই পাখিটার উপর কিছু রুকিয়া প্রয়োগ করেন আর কি। এবং যেটা হয় সেটা হলো, পরবর্তীতে দেখা যায় যে পাখির যে আচরণ, ছটফট করা, মানুষ দেখলে ভয় পাওয়া, ওই বিষয়টা তার মধ্যে চলে আসে। কিন্তু এতক্ষণ ওই পাখিটা মানুষ দেখে কোনো ভয় পাচ্ছে না, মানে একদম স্বাভাবিক ছিল। এরপর ওই পাখিটাকে উনি ছেড়ে দেন। তখন ওই 1 টাকার ফকির বলেন যে আলহামদুলিল্লাহ, ভয় কেটে গেছে, এখন হাফেজ সাহেব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এরপর ওই 1 টাকার ফকির বাড়ির সকলকে বলে দেন যে আপনাদের উপর যে কালো জাদু করেছে তার নাম ঠিকানা আমি বলতে পারবো না, কিন্তু মানিকের দাদি ওই 1 টাকার ফকিরকে এমনভাবে চেপে ধরেন কথার মার প্যাচে, যে একটা পর্যায়ে ওই 1 টাকার ফকির বলতে বাধ্য হয় যে কে এই কাজটা করেছে। তখন ওই 1 টাকার ফকির বলে যে এই কাজটা করেছে এই মানিকের বড় চাচি, ওরাই এই ভয়ানক কালো জাদুটা করেছে। এখন সমাধান কি? তখন বলে দেন সমাধান একটাই, এই যে রুকিয়াটা করে এই হাফেজ সাহেবকে যে সুস্থ করা হয়েছে, এই বিষয়টা তার জন্য বুঝতে না পারে। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, কখনো কোনো অবস্থাতেই ওই বাড়ির দেয়া কোনো খাবার আপনারা খাবেন না, কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না, জীবন চলে গেলেও না। এটা খেয়াল রাখবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো বলে উনি চলে যান, ওনার হাদিয়া মাত্র 1 টাকা। তো যাই হোক, এরপরে চলে যায় বেশ কিছু বছর, প্রায় 7-8 বছর চলে যায়, সবকিছু স্বাভাবিক। এদিকে কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো তো মানুষ ভুলতেই বসেছে, ওই বাড়ির লোকজন, কারণ কেউ তো আর মারা টারা যায় নাই। অসুস্থ হয়েছিল, আল্লাহ সুস্থ করেছে, আর ওনারাও তো বিষয়টা চেপে গিয়েছেন, কারণ ওই কবিরাজ বলেছিলেন যে আমি বলবো, কিন্তু তারা যেন বুঝতে না পারে এবং আপনারা তার উপর গিয়ে চড়াও হবেন না, এই শর্তে বলবো। তো ওই শর্ত যখন তারা মেনে নিয়েছেন, তখনই ওই কবিরাজ বলেছিলেন আর কি। তো একটা ব্যাপার হলো, ওই যে মানিকের যে বড় চাচা, ওই বড় চাচার একটা ছোট্ট মেয়ে ছিল। এই মেয়েটাকে এই যে হাফেজ সাহেব মানে মানিকের বাবা তার নিজের মেয়ের মতো ভালোবাসতো। ওই মেয়েটারও কখনো কোনো আবদার বা কোনো কিছু যদি প্রয়োজন হতো, তখন কিন্তু
এই হাফেজ সাহেব মানে মানিকের আব্বা সেটা পূরণ করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। এখন ওই মেয়ের বিয়ে ঠিক হয়। এখন বিয়ে ঠিক হলে চাচার বাড়িতে তো দাওয়াত বা নেমন্তন্ন তো আসবেই, এটাই স্বাভাবিক। তো মানিকের বড় চাচার পরিবার থেকে মানিকের পরিবারকে বিয়ের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় বিয়ের আয়োজন তো আরো 2 দিন আগে থেকে শুরু হবে, আর বিয়ের 2 দিন আগে, বিয়ের দিন এবং পরে আরো 2 দিন আপনার বাড়িতে কেউ রান্না বাড়া করবেন না, আমরা যা রান্না করব সেগুলোই খাবেন, কারণ আমাদের বাড়িতে তো অনেক গেস্ট আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, সুতরাং আপনাদের রান্না বাড়া করার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু অনেকগুলো বছর চলে গেছে আর মানিকের চাচাতো বোনের বিয়ে, তো এই বিষয়টা আসলে তারা ভুলে গিয়েছিলেন যে ওই যে কবিরাজ 1 টাকার ফকির, উনি ওই বাড়িতে কোনো খাবার খেতে নিষেধ করেছিলেন। আর এই নিষেধ ওনারা একদম ভুলেই গিয়েছিলেন, কারণ চিন্তা করছে এত বছর হয়ে গেছে, এখন কি আর এসব বিষয় আছে নাকি। ওই নিষেধ ভুলে গিয়ে বিয়ে বাড়ির খাবার তারা বেশ হই হুল্লোড় করেই খেয়েছেন। আর ওই বাড়ির সদস্যরাও এমন কোনো আচরণ করেন নাই যে আচরণ দেখলে সন্দেহ হতে পারে। তো যাই হোক, বিয়ের পরে 2 দিন হয়ে গেছে, 2 দিন পরে রাতের বেলা খাবার, ওই খাবারটাও ওই মানিকের বড় চাচির বাড়ি থেকে এসেছিল। তো ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। ওই রাত থেকেই পরিবারের প্রত্যেকটা সদস্যের ভয়ানক পেটে ব্যথা শুরু হয়। এমন অবস্থা যে থাকতে না পেরে হসপিটালে ভর্তি হতে হয় সবাইকে। পরিবারের প্রত্যেকটা সদস্য হসপিটালে ভর্তি হয়েছিল। 2টা দিন মোটামুটি স্বাভাবিক ছিল হসপিটালে, মানে আস্তে আস্তে ওনারা উন্নতির দিকে গিয়েছেন। একটু সুস্থ হওয়ার পর ওনারা সবাই আবার বাড়িতে ফেরত আসেন। তারপর 1 সপ্তাহ ভালোই গিয়েছে। আবার শুরু হয় অন্যরকম একটি ঘটনা। শুরুতে আমরা বলেছিলাম যে ওনারা কিন্তু তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন এবং তাদের ব্যবসা অন্যান্য যারা ব্যবসায়ী ছিলেন তাদের থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো হঠাৎ করে তাদের ব্যবসা খারাপ যেতে থাকে। খারাপ যেতে যেতে এমন একটা অবস্থায় যায় যে তারা ঠিকমতো খাবারই খেতে পারে না, এমন একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়ে যায়। এদিকে পরিবারের চিন্তায় এই যে মানিক, এই মানিক ছেলেটা গাজীপুরে আসে একটা কাজ করতে, তাতে করে সে তার পরিবারকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারে। মূলত তার মামার পরিচিত একটা ফ্যাক্টরি ছিল, সেখানেই সে কাজ পেয়ে যায় খুব সহজেই। ভালোই কাজ করছিল। হঠাৎ করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার কাজ ভালো না। কিন্তু মানিক বলে যে তার কাজ অনেক ভালো, অন্যান্যদের থেকে তার কাজ ভালো, কিন্তু হঠাৎ করে কেন তাকে বাদ দেওয়া হলো এই বিষয়টা মানিক কিছুতেই বুঝতে পারে না। তার মামাকে বলা হয়, মামাও যখন এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছেন বলা হয় যে তোমার ভাগিনার কাজ ভালো না, একে রাখা যাবে না। তো মামাও অবাক হয় যে এরকম তো আর কথা না, আমার ভাগিনার কাজ তো ভালো। তো যাই হোক, চাকরি হারানোর পর আবার নতুন করে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো কাজ পায় না। দেখতে দেখতে 1 মাস চলে যায়। তো কয়দিন আর এভাবে বসে থাকা যায়। তো একদিন সে চিন্তা করে যে আজকে বাড়িতে চলে যাব। তো ওই চিন্তা থেকে সে বাড়িতে রওনা দিয়েছিল গাজীপুর থেকে। তো বাড়ির যে পথ, ওই পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল। রাত তখন 8টার মতো বাজে, মানে খুব যে গভীর রাত তা কিন্তু না, রাস্তা একদম ফাঁকা ছিল, ওই সময় মানুষ ছিল না। তো মানিকের হাতে একটা মোবাইল ফোন ছিল। তো ওই ফোন স্মার্টফোন, তো ওইটা দেখতে দেখতে সে বাড়ি যাচ্ছে। হুট করে কে যেন বলে ওঠে, এই মানিক এদিকে আয়। তো মানিক এই কথা শুনে মোবাইল ফোনটা হাত থেকে সরিয়ে পাশে তাকিয়ে দেখে একটা পাগল মাথা নিচের দিকে তাকিয়ে শুধু বলতেছে, হে মানিক এদিকে আয়। তো মানিক এই কথা আমলে নেয় না, চিন্তা করে এই পাগল কি বলে না বলে, তো এর কথা এখন শুনে ওর দিকে যাব নাকি, পাগল যদি এবার আক্রমণ করে বসে, এই চিন্তা করছে। সে আবার হাঁটা শুরু করে। একটু পর আবার তাকে ডাকে, হ্যাঁ মানিক এদিকে আয়। তখন মানিক এবার ভয় পায় যে কি ব্যাপার, এই পাগল আমার নাম জানলো কিভাবে। যেহেতু সে বাড়ির কাছে চলে এসে চিন্তা করছে আশেপাশে কোনো পাগল হবে আর কি, হয়তো নাম জানলেও জানতে পারে। কিন্তু এই পাগলকে তো মানিক চেনে না, আগে কখনো দেখেও নাই এই এলাকায়, তাহলে সে তার নাম জানলো কিভাবে।
সে ফোন চালানো বন্ধ করে ফোনটা পকেটে রেখে দ্রুত হাঁটা শুরু করে। একটু পর দেখে ওই পাগলটা তার সামনে চলে এসেছে এবং পাগলটা বলছে, কিরে, তোকে না বললাম, ডাকলাম, আসলি না? নিজের জামা কাপড়ই সামলাতে পারিস না, তো তুই নিজেকে সামলাবি কিভাবে? বাড়িতে যে পাঞ্জাবি রাখছিলি, গিয়ে দেখ সেই পাঞ্জাবিটা আছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা। তো এসব কথা শোনার পর ওই পাগলের কথা পাগলামি মনে করেই মানিক চলে আসে। তবে বাসায় আসার পর সে তার মাকে বলে যে, আচ্ছা, আমার একটা পাঞ্জাবি ছিল বাসায় রেখে গেছিলাম, ওই পাঞ্জাবিটা আনো তো। তো মানিকের মা পাঞ্জাবিটা নিয়ে আসে। তখন মানিক ওই পাঞ্জাবিটা ভালো করে দেখা শুরু করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে পাঞ্জাবির একটা জায়গা থেকে পাঞ্জাবির একটা অংশ কেটে নেওয়া হয়েছে। মানিকের তখন আর বুঝতে বাকি থাকে না, এমনকি মানিকের মারও বুঝতে বাকি থাকে না যে ঘটনাটা কি হয়েছে। তখন মানিক আর মানিকের মা ওনারা আবার সেই 1 টাকার ফকিরের কাছে যায়। 1 টাকার ফকিরের বয়স তখন তো আর একটু বেশি হয়ে গেছে, কারণ 7-8 সালে গিয়েছিল, তখনই উনি বৃদ্ধ ছিল, এরপর আরো বৃদ্ধ হয়ে গেছে। তখন 1 টাকার ফকির মানিকের মাকে দেখে তো চিনতে পারে। তখন বলে যে, আচ্ছা, তোরা কি ওই বাড়ির কোনো খাবার টাবার খাইছিলি? তখন বলে, হ্যাঁ, ওই যে ওই বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা খাবার খাইছিলাম। এই কথা শোনার সাথে সাথে 1 টাকার ফকির তো খুব রেগে যায়, বলে, তোদেরকে বারবার বললাম ওই বাড়ির কোনো খাবার খাবি না, মরে গেলেও খাবি না, তারপর কেন আমার এই পরামর্শটা তোরা শুনলি না? এখন যে বিপদ তোরা বাধাইছিস, এইটার সমাধান কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তোরা তো এখন প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী হয়ে গেছিস, এখন আমি কয়জনকে ভালো করার চেষ্টা করব? তারপরও দেখি, তোরা বাড়িতে যা, কাল আমি তোদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এরপর ওই 1 টাকার ফকির তার সাথে থাকা জিন হাজির করে। জিন হাজির করার পর ওই জিন কিছু পরামর্শ দেয় 1 টাকার ফকিরকে। এবং দিনের বেলা ওই 1 টাকার ফকির ওই মানিকদের বাড়িতে গিয়েছিলেন, তো উনি শুধু জিনকে দেখতেন, অন্য কেউ দেখতে পেত না। ওই জিনটা ওই 1 টাকার ফকিরকে যেই জায়গাগুলো দেখিয়েছিল, ওই 1 টাকার ফকির নাকি ওই জায়গা খুঁড়ে খুঁড়ে বিভিন্ন ধরনের জাদুর উপকরণ পেয়েছিলেন এবং সেই জিনিসগুলো ওখান থেকে তুলে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং 1 টাকার ফকির বলেছিলেন যে এদের উপর ভয়ানক কালো জাদু করা হয়েছে। আর এই যে মানিক, এই মানিকের উপর বান মারা হয়েছে, খুব তাড়াতাড়ি ও মারা যাবে যদি দ্রুত চিকিৎসা শুরু না করা যায়। তো 1 টাকার ফকির উনি দ্রুত চিকিৎসা শুরু করেছিলেন, উনি নাকি বানটা কেটেছিলেন, কিন্তু ওই 1 টাকার ফকির বলেছিলেন মানিককে কোনো অবস্থাতে গ্রামে রাখা যাবে না, ও যদি গ্রামে থাকে ওকে মেরে ফেলবে। আর এই পরিবারের উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, দ্বিতীয়বার যদি আবারও কোনো ধরনের কোনো জাদুর কোনো ব্যাপার যদি ওদের পেটে চলে যায়, তাহলে পরিবারের কেউ বাঁচবে না। সুতরাং খুব সাবধানে থাকতে হবে, আর মানিককে কোনোভাবে এখানে রাখা যাবে না। তখন পরিবার থেকে মানিককে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হয়। তো দেখা গেল যে মানিকের সাথে যারা বিদেশে যাওয়ার জন্য একসাথে ভিসা প্রসেসিং শুরু করেছিল প্রত্যেকেই চলে গিয়েছে, কিন্তু মানিক শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে আর যেতে পারে না। এমনও হয়েছে সে বিমানবন্দরে গিয়েছে, তার ফ্লাইট রেডি, তারপরও কোনো না কোনো ঝামেলায় মানিক আর যেতে পারেনি, এখনো এই অবস্থাতেই রয়েছে। তো মানিক এই মনিরুল ভাইকে বলেছিল যে ব্ল্যাক ম্যাজিক করলে যদি ঈমান না চলে যেত, তাহলে আমি আমার সব কাজ বাদ দিয়ে আমার ওই বড় চাচির উপরে ব্ল্যাক ম্যাজিক করতাম, কিন্তু যেহেতু ঈমান চলে যাবে আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমরা অনেকগুলোই বলেছি। কিছু কিছু ঘটনা শিক্ষণীয় হয়ে থাকে, সবসময় ভয়ের হয় না। আর এই ঘটনাটি হয়তোবা ভয়ের নয়, কিন্তু শিক্ষণীয় ব্যাপার, সতর্ক থাকতে হবে আমাদেরকে। এটা ভুললে চলবে না যে বারবার যদি কোনো ব্যক্তিকে জাদুর উপকরণ খাইয়ে দেওয়া হয়, একটা পর্যায়ে কিন্তু উনি মারা যাবেন, এটা নিশ্চিত। সুতরাং খুব সাবধান। যদি কারো কোনো খাবার নিয়ে সন্দেহ হয়, তাহলে অবশ্যই 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 সূরা ইখলাস, ফালাক এবং নাস এটা পড়ে ফু দিয়ে খাবেন।
যদি এখলাস পড়ারও সময় না পান তাহলে সূরা ফালাক নাস অবশ্যই এই দুটো সূরা পড়ে ফু দিয়ে খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহেন তো ওটাই যদি কোনো জাদু প্রয়োগ করা হয়েও থাকে তাহলে সেটি ইনশাআল্লাহ কেটে যাবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই জিনিসটা না খাওয়ার। যদি ওই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে খেতেই হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে খাবেন ইনশাআল্লাহ, তাহলে কোনো সমস্যা হবে না। তো মানিকের জন্য শুভকামনা রইল, উনি সবর করছেন, আল্লাহর রহমতের অপেক্ষা আছেন। আল্লাহ ওনার উপর রহম করুন, ওনার এই বিপদটাকে আল্লাহ কাটিয়ে দিন। আর যেই পরিবার আমাদের এই ঘটনা শুনছেন তাদের জন্য আসলে আমার কোনো নসিহত নেই। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনা হচ্ছে শ্রীমঙ্গলের একটি ঘটনা, এবং যার ঘটনা শেয়ার করব তিনি আমার অত্যন্ত কাছের একজন পরিচিত আঙ্কেল। যার ঘটনা, তিনি একটা চা পাতা কোম্পানিতে হাই পোস্টে চাকরি করতো, আমি তার নাম মেনশন করছি না। তার ফ্যামিলি থাকতো ঢাকায়, কারণ তার এক ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলেটা ঢাকায় পড়াশোনা করতো বিধায় তার ওয়াইফ ঢাকাতেই থাকতো। এখন এটা বর্তমানের চিত্র। আর যে আঙ্কেলের ঘটনা শেয়ার করছি সেই আঙ্কেল থাকতো শ্রীমঙ্গলে। ঈদের সময় আঙ্কেল ঢাকায় আসে, কারণ ছুটি পাওয়া যেত ওই সময়টাতেই। তাই বাংলায় তার ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারতেন না তিনি। আর এসব তো অনেক আগের। তো চা বাংলার মানে এই টি গার্ডেনের অফিসের বাংলোটা হচ্ছে তার অফিস থেকে 10 মিনিটের রাস্তা। এখন যেই জায়গাটার ঘটনা শেয়ার করব, শুরুতে তিনি যখন পোস্টিং হয়ে বাংলোতে ওঠে তখন তার বড় ছেলের বয়স ছিল 2 বছর, এবং ঢাকাতে আন্টির তার মায়ের বাসায় থাকতো তার ছেলেকে নিয়ে। সেটা হবে 1991-এর দিকে। যেদিন তিনি ঢাকাতে রওনা হবে তার আগের দিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছে। প্ল্যান করছিল তার ওয়াইফকে এবং তার বাচ্চাকে তিনি এখানে নিয়ে আসবেন। আর ওখানে বৃষ্টি হলে ঘন্টা দুয়েক বৃষ্টি হতো। শিয়াল ডাকছিল সন্ধ্যার দিকে। হঠাৎ রাত 10টার দিকে নামে তুমুল বৃষ্টি হওয়াতে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি এমনিতেও ভালনারেবল ছিল, সবসময় থাকতো না। তো অন্ধকার, তাই বাংলোতে ছিল 2টা কাজের লোক। একজন ওই সময় রাতের বেলা থাকতো 2টা কাজের লোক, একজন রান্নার জন্য থাকতো আর একজন পরিষ্কার জন্য থাকতো। আর অন্যান্য খানসামা যারা সার্বিক দায়িত্বে ছিল, কোনো মহিলা মানুষ ছিল না এবং সবই পুরুষ মানুষ। তিনি অফিস থেকে ওই দিন রাতের বেলার ঘটনা, উনি অফিস থেকে আসেন, ব্যাগ গুছান এবং শুয়ে পড়েন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে টিনে চালের বৃষ্টির শব্দ, তিনি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতেন। তো লাইট জ্বালানো ছিল এবং তিনি চোখ বুজে হালকা করে গান শুনছিলেন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথা আশা করছি, এবং আপনারা এই প্লটগুলোকে কিন্তু মনে রাখার ট্রাই করবেন। খুব ভালো হয় যদি আপনারা লাইট অফ করে শোনেন। তো ঘটনায় যাই, হঠাৎ জানালা দিয়ে ফিস ফিস শব্দ আসলো। ফিস ফিস শব্দগুলোর মধ্যে পরিষ্কার শব্দ বোঝা গেল যে চল ওকে নিয়ে যাই। এটা শুনে চোখ খুলল তিনি। খুলেই দেখে তার চোখের সামনে একটা শিয়াল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুরো বাংলোর লাইট অফ, শুধু তার লাইটটাই জ্বালানো। তিনি খুব জোরে চিৎকার করলেন এবং তার যে খানসামা ও রঙ্গকে ডাকলেন। ও রঙ্গ দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ওরা একটু ডিফারেন্টভাবে কথা বলছে। দেখো, ওরা অনেক ডিফারেন্টভাবে কথা বলছে। এরা কারা? আমি অনেক ভয়েস শুনতে পাচ্ছি। কি হলো? বলে শিয়ালগুলো ঘরে ঢুকলো কিভাবে? একটা শিয়াল আমি দেখলাম আমার ঘরের ভিতরে। তো রঙ্গ বলছে, শিয়াল কোথায় পেলেন? বললো, না, আমি দেখলাম শিয়াল ঘরে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সেদিন রাতে রঙ্গকে রুমের নিচেই ফ্লোরিং করে তিনি ঘুমাতে দেয় এবং রাতের বেলা আর কোনো কথাবার্তা রঙ্গর সাথে হয় না। পরের দিন সকালে তিনি রেডি হয়ে ঢাকায় চলে আসে তার ওয়াইফ আর বড় ছেলেকে। তখন বড় ছেলে ছোট ছিল বলেছিলাম, তাদেরকে নিয়ে যেতে, কারণ ছুটি ওখানে পাওয়াই যেত না। তার ওয়াইফ আসার পর বাসাতে 3 দিনের দিন রাতের বেলা আবারও বৃষ্টি নামে। আর আসলে বৃষ্টি না, সেখানে ওই দিন থেকেই সারাদিন থেকেই গুড়ি বৃষ্টি। মে জুনে অনেক বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, এটা মে জুনের ঘটনা। এবং সেবার বৃষ্টিতে তিনি যে ঢাকায় গেলেন, তার ওয়াইফকে যে তার নিয়ে আসলেন, সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামে নাই। গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল কন্টিনিউয়াস। তখন রাত 1টা কি 2টা হবে। তার ওয়াইফ লাইট অফ লাইট আবার অন রেখে ঘুমাতে পারতেন না। তাই বাচ্চা সহ তিনি আরেক রুমে ঘুমালেন। এক রুমে তিনি ছিলেন আর তার ওয়াইফ আরেক রুমে ছিল। তো ওই বাসাটা এত বড় ছিল যে এক রুম থেকে আরেক রুম আসতেও অনেক মানে কিছুক্ষণ সময় লাগতো। মানে আমরা এক রুম থেকে আরেক রুম ইজিলি চলে যেতে পারি, ওখানে এত ইজিলি যাওয়া নাই। তো বিশাল বাংলো, তো 4-5টা বেডরুম ওই বাংলোতে এবং বিশাল ড্রয়িং রুম।
এই 4-5টা বেডরুম ছাড়াও ড্রয়িং রুমটা ছিল বিশাল। আর আপনারা সবাই বাংলো দেখেছেন যে বাইরে দিয়ে অনেক বিশাল বড় বারান্দা থাকে এই বাংলোগুলার। তো তখন বাংলোটা এরকম নতুন বাংলো, তো ওয়াইফ যে রুমে থাকতো সেটা ক্রস করে আসতে হয়তো ড্রয়িং রুমটা ক্রস করে। তার ওয়াইফ রাতের বেলা ওয়াশরুমে যাবে, তিনি ওয়াশরুমে থেকে বের হওয়ার সময় দেখে গেট লাগানো ভেতর দিয়ে, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখেন গেটটা খোলা। আসলে গেটটা খোলা, তিনি যখন ওয়াশরুমে যান নিজের অজান্তেই ওয়াশরুমে যাওয়ার পরে দেখে যে গেটটা ভেতর বাইরে দিয়ে গেটটা ভেতর দিয়ে খোলা। কিরে, ভেতরে তো কেউ ঢোকার কথা না, ভেতর দিয়ে লাগানো গেটটা খুললো কি করে? তিনি গেটটা লাগালো এবং লাইট অফ করে বেডে শুয়ে পড়লো, এবং খুব সিম্পলি শুলো, কারণ তার হাজবেন্ড কিন্তু তাকে কোনো এই ব্যাপারে কিছুই জানা নেই। তার ছেলেটা তখন ঘুমাচ্ছে। এই 10 মিনিটের মাথায় দরজা নক নক শুরু হলো। কণ্ঠ আসছে খানসামা রঙ্গর, দিদি, ও দিদিমণি, দরজা খুলেন, খানা নিয়ে আসছি। তিনি ঘড়ির দিকে তাকে থেকে রাত 2:10 বাজে, কাহিনী কি? তিনি বললেন, রঙ্গ, কি বলেন আপনি? খাওয়া কেন এত রাতে? রাত এখন 2টা বাজে, আপনি যান এখান থেকে। আর ওপাশ থেকে শব্দ আসে, দিদিমণি, খাওয়াটা খেয়ে দেখেন না, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বলল, রঙ্গ, তোমার তো দায়িত্ব খাওয়া বানানো না, তুমি খাওয়া নিয়েছো কেন? আর এত রাতে ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। এরকম সাউন্ড আসে। আমার কিন্তু রাগ উঠছে। ওই পাশ থেকে রঙ্গ বলছে, আমার কিন্তু রাগ উঠছে। তো ওয়াইফ কোনো উত্তর না দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। ভাবলেন সকালে ওরে ইচ্ছা মতো বলবো, এখন থাক, কারণ রাতের বেলা একটা মহিলার রুমে কেন নক করবে সে? ঘুম লেগে আসছে, হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। উনি বললেন, দরজা খুললো কিভাবে? তিনি চোখ ফাঁকা করে হালকা করে রেখেছে এবং আর কিছু বোঝাও যাচ্ছে না, এবং বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে, এবং হালকা আলোতে বোঝা গেল যে ভেতরের রুমে কেউ ঢুকছে। তিনি জিজ্ঞেস করছে, কে এখানে? তখন শব্দ আসে, তোমার বাচ্চাকে নিয়ে যাব আজকে। তিনি এক চিৎকার দেয়, রঙ্গ দৌড়ায় আসে, গেটের বাইরে থেকে ভিতরে না ঢুকে নক করে, দিদিমণি, কি হয়েছে আমাকে বলেন। তিনি দৌড়ে তখন লাইটটা জ্বালায় এবং চিৎকার করতে থাকে তার হাজব্যান্ডের নাম নিয়ে, আঙ্কেলের নাম নিয়ে। তার হাজব্যান্ড দৌড়ে এসে বলে, কি কাহিনী? বলে, দেখো কি অবস্থা, আমার বাচ্চার পায়ে 5টা আঙ্গুলের দাগ, আর কে জানি রঙ্গর ভয়েস করে এই কি জানি বাবু নিয়ে যেতে এসছে। বলো কি? তার হাজব্যান্ড বলো, কি ভাই সম্ভব, কি কি কাহিনী, কি বলো তো আমাকে একটু। তো তিনি বলেন যে, আমি ঘুমাচ্ছিলাম, এরকম কে জানি ফিস ফিস করে বলছে যে তোমার বাচ্চাকে নিয়ে যাব। রঙ্গ আসলো না, আমি চিৎকার করছি, কিন্তু ভেতর থেকে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো তার হাজব্যান্ড বলে, তুমি লজ্জা লাগিয়ে ঘুমিয়ে পড়োনি? তখন তার ওয়াইফ বললো, না, আমি তো ভেতরে লাগিয়ে ঘুমিয়েছি। আমি একবার কাহিনী হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার ভেতর থেকে দরজা খোলা, আমি আবারও লাগালাম, কিন্তু আবার খুললো কিভাবে? সব ঠিক ছিল, কিন্তু আপনার দরজাটা খুলে গেল। তারপর তার ওয়াইফকে নিয়ে তিনি তার রুমে যান এবং লাইট জ্বালিয়ে তার আঙ্কেল লাইট জ্বালিয়ে তার ওয়াইফকে ওয়াইফকে ঘুমাতে বললো, এবং তারা মোটামুটি ঘুম তো আর আসার কথা না, এবং রঙ্গকে বলা হলো বাইরে মাদুর বিছিয়ে শুতে, সাথে রঙ্গর ছেলেও রঙ্গর সাথে ঘুমালো, কারণ ছেলে নাকি ওই মুহূর্তে শুনছিল ছাদের উপর কমপক্ষে 50 থেকে 60টা শিয়াল ডাকছে এবং তারা হাঁটছে। টিনের মধ্যে কুতুর 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 শব্দ, এবং টিনের মধ্যে যেভাবে হাঁটলে শব্দ হয় সেরকম শব্দ, মানুষ হাঁটলে না, কিছু একটা হাঁটছে অনেকগুলা। ছেলেরা দৌড়ে এসেছিল সে রাতে রঙ্গর কাছে। তো সেদিন রাতটা কোনোভাবে কাটে এবং তারা নির্ঘুম অবস্থায় রাত কাটায়। সকাল হয়, সারা রাত না ঘুমানোর কারণে আন্টি ঘুমালো সারাক্ষণ, আর আঙ্কেল বাচ্চাকে দেখলো, যেহেতু পরের দিন তার ডে অফ ছিল। সারাদিন আর বৃষ্টি হলো না, কিন্তু সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামলো। রাত 8টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়বে এমন অবস্থা, কিন্তু 8টার মধ্যে তারা খেয়ে গল্প করছিল। তো রাত 10টার দিকে ঘুমাতে গেল, রুমের মধ্যে এবার ফিস ফিস শব্দ আসছে, তার ছেলেকে নিয়ে যাবে। ফিস ফিস শব্দগুলো এভাবে আসছি আমরা কিন্তু নিয়ে যেতে এসছি। আরও বলছে এবং নন স্টপ বলছে, আমরা আসছি, আমরা কিন্তু আজ নিয়ে যাব, এবং অন্য দিনের থেকে আজকের সাউন্ডটা আরও বেশি। একজনকে বলি দিতে হবে, একটাই বলি হোক, এই কথা বারবার বলছে। আর তিনি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন এবং গেটের বাইরে দেখলেন রঙ্গ নাই। দরজা খুলে ফেলেন রঙ্গকে ডাকার জন্য, দেখলেন রঙ্গ নাই, শুধু রঙ্গর ছেলে ঘুমিয়ে আছে। তিনি দরজা আবার লাগিয়ে ভেতরে ঢুকে দেখে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো। তিনি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকতেই দেখে যে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন, এই রুমের ভেতরে আসছো কেন? ভেতরে ঢুকলে কিভাবে? তার ওয়াইফ তখনও ঘুম। তাদের সাথে যে ঘটছে
এখন এগুলা কিছুই অ্যাভয়েড করা যাচ্ছিল না। রঙ্গ হঠাৎ করে বলে উঠল, উনি জাগবেন না, আপনি চিৎকার করবেন না, আপনার সন্তানকে বলি দিতে হবে। তিনি বললেন, আমার রুম থেকে বের হও, কে আছো এখানে, আমার রুম থেকে বের করো, এই কে আছো। তিনি চিৎকার করলেন, তার ছেলেটাকে ঝাপটে ধরলেন। এই চিৎকারের মধ্যে তার ওয়াইফ উঠল না, কিন্তু তার ছেলের ঘুম থেকে উঠে গেল। তিনি বেডের কাছে যেয়ে ঝাপটে ধরে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং 3 কুল পড়া শুরু করলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন তো পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়ছেন। হঠাৎ করে দেখলেন যে কোনো সাউন্ড নাই, রুমের মধ্যে কোনো শব্দ নাই। তিনি দেখলেন কেউ নাই। চোখ খুললেন, তার ওয়াইফকে জাগানোর ট্রাই করলেন, ওয়াইফ জেগে গেল। বললো, কি হয়েছে, কি খায়নি? তখন তিনি বললেন, আবারও সেই জিনিসটা আসছে। তিনি সকালে চা খাচ্ছেন এবং চিন্তা করছেন যে কীভাবে তার ওয়াইফকে এই সকালবেলার মধ্যে ঢাকা দিয়ে আসা যায়। ঢাকাতে চলে আসবেন এমন সময় শশীধর নামের যে বাবুর্চি আছে সে আসলো এবং বলল যে, স্যার, আপনি যে ঝামেলায় পড়েছেন তা আমি রঙ্গ থেকে শুনেছি। আমাদের এলাকায় একজন পাগল হুজুর আছে, তাকে একবার এনে বাসাটাকে বেঁধে দিবেন। এরকম বলতে তিনি বলেন যে, ঢাকা যাওয়ার আগেই বলবো বাংলাটা ছেড়ে দিতে চাচ্ছি, তো এখন তো চলে যাব, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি, এখনই কি চাও নাকি? তো বলো যে, স্যার, এখনই ব্যবস্থা করে ফেলি, এর আগে ওদেরকে ঢাকায় উনি বলছিলেন যে ঢাকায় দিয়ে আসি নাকি, বলে না, আপনি চাইলে আমি আজকেই ব্যবস্থা করতে পারবো। তো শশীধর ওই বললো যে, উনি তো বেশি দূরে না, উনি আমাদের আশেপাশে বস্তির পাশে থাকে, তো ওনাকে চাইলেই নিয়ে আসা সম্ভব। ওই একটা পাগল হুজুর, কিন্তু মানুষ মারাত্মক। তো ওই হুজুরটাকে নিয়ে আসে ঠিক দুপুর 2টার দিকে এবং পাগল হুজুর এসে বলে, এই জায়গাটাতে মাংসের গন্ধ পাচ্ছে কেন? তো আঙ্কেল বলে, কি বলছে, কি পাগল নাকি, মাংস রান্না হয়েছিল, এটা সত্য? তো আঙ্কেল বলে উঠলে, হ্যাঁ, আজকে তো মাংস রান্না হয়েছিল দুপুরে। বলে, না, আমি অন্য কিছুর মাংসের গন্ধ পাচ্ছি, আমাকে উত্তরের গেটের দিকে নিয়ে যান। তো তিনি তো ওই বাসায় আগে কখনো আসেন নাই, তো উত্তরের গেট কীভাবে আছে জানলেন কি করে? তিনি সবাইকে নিয়ে গেলেন এবং উত্তরের গেটে দিয়ে গেলেন। তিনি গেলেন এবং বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় পচা গন্ধ আসছিল। ওখানে আগে রঙ্গ গেল কিন্তু কিছু দূর আগানোর পর আর যেতে পারলো না। তো গন্ধের চোটে তাকে ব্যাক করতে হলো। পরে মুখে কাপড় বেঁধে রঙ্গ, শশীধর এবং সেই পাগলা হুজুর গেল ওখানে। সেখানে গিয়ে দেখে যে গোল করা অবস্থায় 10টা শিয়ালের মাথা পড়ে আছে। সেই পাগলা হুজুর বলল, থাক ধরার দরকার নেই, এগুলো পুরাই দিতে হবে। ওই দেখ, তাকিয়ে আছে আমার দিকে। তো ওরা আশেপাশে তাকাচ্ছে, কে তাকিয়ে আছে আপনার দিকে? এই ভরদুপুরে কে তাকিয়ে? উনি বলে, জঙ্গল ওই চা বাগান থেকে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, তাকালে লাভ নাই, আমাকে কিছুই করতে পারবে না, সেগুলো আগে পুরাইতে হবে এবং বাসা ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং তাই সেগুলি পোড়ানো হয় এবং পোড়ানোর সময় লাল লাল ধোঁয়ার মতো উঠছিল এবং এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয় মুহূর্তে। এবং তার ছেলের বিপদ আছে বলে তার ছেলের কোমরে একটা দুয়া পরে কায়তন বেঁধে দেওয়া হয়। সেটাতে শুধু কোরআনের আয়াত পরেই কায়তন দিয়ে বেঁধে দেওয়া হয়, কোনো ধরনের তাবিজ ছিল না সেটা। পরে তাকে বলে, আপনি বাসা ছাড়েন, এখানে অনেক আগে, আরও 100 বছর আগে, খুব খারাপ অবস্থায়, নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না, কিছু মানুষকে গণকবর দেওয়া হয়েছিল। ওই জায়গাটা খালি থাকা অবস্থায় কিছু জিনও এখানে আসছে এবং সেই জিনগুলা এখানেই ভালোভাবে নিজেদের সেটেল ডাউন করে ফেলে এবং এখানে পরবর্তী সময় সিভিলাইজড পার্সনরা আসার পরে ওই জিনদেরকে আটকে ফেলা হয় এবং এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই করা হয় এবং সেগুলো এখানেই ঘুরে ফেরে কোথাও যেতে পারে না। জায়গাটা ভালো না, পারলে কালকের মধ্যে ছাড়েন, ঢাকা যান, বাড়িটা ছাড়েন, অফিসে জানান এইখানে জিনের সর্দারের মুভমেন্ট আছে, ওনার সাথে আমার ঝগড়া, আমি ওনার সাথে পারবো না, আমার প্রবলেম হবে। এই বলে পাগলামি করতে করতে হুজুরটা চলে গেল। তিনি সাথে সাথে ঢাকা রওনা হন এবং বিকালের মধ্যেই অফিসের গাড়ি তার অফিসের ড্রাইভারকে দিয়ে সাথে সাথে রওনা দিয়ে দেয়, কারণ রাস্তা ভালো না, রাস্তার মধ্যে আবার ডাকাত পড়তে। এবং ওই দিন লাকিলি ওখানে আসলে আমরা তো এখন কি শ্রীমঙ্গলে খুব তাড়াতাড়ি যেতে পারি, তাই না? কিন্তু এখন যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় তখন এত তাড়াতাড়ি চলে যাওয়া যেত না।
তখন অনেক দূর ঘুরে যেতে হতো এবং রাস্তার মাঝখানে ডাকাতের পাল্লায় পড়তে হতো। তো তারা বিকাল 3:30-4টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো শ্রীমঙ্গল আসতে তখন ফেরি পার হওয়ার লাগতো। মজার বিষয়, ফেরিটা পার হওয়ার আগে তিনি একটা পুলিশ অফিসার পায় যিনি ঢাকা আসবেন। তো ফুল লোডেড গান তার সাথে ছিল এবং তার সাথে উনি জিপের মধ্যে, যিনি জিপের সামনে বসেন, তার ওয়াইফ তখন পিছনে চলে যায়। এবং আমরা তো এখন দেখা যায় যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে হচ্ছে শ্রীমঙ্গলে যেতে, তখন লাগতো হচ্ছে 11 থেকে 12 ঘন্টা। ঢাকায় এসে তারা হাফ ছেড়ে বাঁচে এবং ঢাকায় থেকেই তিনি অফিসে ফোন দিয়ে বলেন যে আমি খুব বাসায় প্রবলেম ফেস করেছি, আমাকে খুব শিগগিরই ওই জায়গার থেকে সরিয়ে ফেলেন। পরে প্রায় 5 দিন ঢাকায় থাকার পর তাকে বাংলা অফিস থেকে বাংলা চেঞ্জ করে দেয়। সেটা তার প্রবলেম হয় না, সেখানেও তার ওই রঙ্গ অন্যান্য বাবুর্চিরা নতুন মানুষজন, কিন্তু অফিসের পাশাপাশি হয়তো তার জন্য একটু সুবিধা হয়। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা তার মধ্যে ছিল না, একদমই ছিল না। সেই চাকরি তিনি 2018-তে ছেড়ে রিটায়ারমেন্টে যান। তো এটাই ছিল ঘটনা। এবং ঢাকায় থাকেন, তার ছেলে এখন চাকরি করে। তার ছেলে সেই ছোটো ছেলে যে 91, বললাম যে এটা 91-এর ঘটনা। এবং আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর বরাবর সবসময়ের মতো আপনি ভালোর দলে। দোয়া করি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ ইমরান খান। আমি অনেক আগে থেকেই বোধ FM শুনতাম। যখন শুনছি যে বোধ FM বন্ধ হয়ে যাবে, তখন এত একটা মন খারাপ হয় নাই, কারণ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তার পরের এপিসোডটি আপনি বন্ধ করে দিয়েছেন, তখন খুব কষ্ট পাইছি। সত্যি কথা বলতে গেলে রাতে ঘুমাইতে পারি না বোধ FM না শুনলে। এটা আমার মনে হয় যে একটা ঘুমের ওষুধ এমন হয়ে গেছে শুনতে শুনতে আমার। তো যখন পরবর্তীতে দেখলাম যে আপনি boat.com চালু করলেন, তখন অনেক খুশি হইলাম আর আপনার জন্য অনেক দোয়া করলাম, আল্লাহ আপনার মঙ্গল করুক। যাই হোক রাসেল ভাই, আমি আমার ঘটনা শুরু করি। ঘটনাটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার, গ্রামের নাম খাটকোট। আমার গ্রামের নাম খাটকোট। এই খাটকোট গ্রামের উপর দিয়ে আগরতলা আর আখাউড়ার যে রেল রাস্তার রেল লাইন তৈরি হচ্ছে, মালামাল আসা যাওয়ার জন্য, মানুষ চলাফেরা করার জন্য যে রেল রাস্তা তৈরি হচ্ছে, ওই রেল রাস্তা নিয়ে ঘটনাটা হলো 2019 সালে ফেব্রুয়ারি মাসে। তখন আমি দেশে ছিলাম। তখন ওই রেল রাস্তা কাজের জন্য ইন্ডিয়া থেকে খুব ভালো ভালো প্রযুক্তির কিছু ভারী যানবাহন, বেকো, ট্রাক আর অন্য কিছু ওইগুলো নিয়ে আসা হয়েছিল। আর ওইগুলো আনা হয়েছিল, রাখা হয়েছিল আমাদের গ্রামের উপরেই। অনেক বড় একটা মাঠ আছে, এই মাঠে ঠিক বর্ডারের পাশে। তো প্রথমত প্রত্যেকটা বর্ডারের পাশে ছোট না ছোট বিল টিল থাকে বা বড় বড় পাহাড় থাকে। ঠিক বরাবর এমনই আমাদের গ্রামে ছোট্ট একটি বিল আছে, তার পাশে পাহাড়, তারপর ইন্ডিয়ার বর্ডার। তো ওই যে বিলের উপর দিয়ে যে রেল রাস্তাটা যাবে, ওটা রাস্তাটা একটু উঁচু করার জন্য, রেল চলাচলের জন্য রেল চলাচল পারফেক্ট হওয়ার জন্য পাহাড় থেকে মাটি কেটে ওই বিলে ফেলতেছিল, যেন রাস্তাটা একটু উঁচু হয়। বৃষ্টি হলে বা বর্ষার দিনে যেন রাস্তাটাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য। তো ইন্ডিয়ার তার কাটার পাশে যে লাইট থাকে, ইন্ডিয়ার ফুল বর্ডারই তো লাইট থাকে, তেমনি লাইটের আলোটা অনেকটা আমাদের গ্রামের দিকে আসে, গ্রামে উপরও। তাছাড়া আবার যে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে রেল লাইনের জন্য, ওই রাস্তাতেও কিছু লাইট লাগানো হয়েছে যেন রাতে কাজ করা হয়। সারা রাতই কাজ চলে। সারা রাত বলতে গেলে অনেক সময় সারা রাত চলে, আবার অনেক সময় বেশি এত একটা হয় না, 12টা-1টা পর্যন্ত কাজ চলে। তো তেমনি এক রাতে বিজিবি, আমাদের গ্রামের পাশে আবার বাংলাদেশের ক্যাম্প আছে, এই যে বিজিবিরা থাকে, ওই বিজিবি থাকার ক্যাম্প আছে আমাদের গ্রামের পাশেই। তো 4 জন বিজিবি এক রাতে ওই বর্ডারের পাশে বসে টহল দিচ্ছিল। তো তারা দেখলো কি, দূর থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে 2 জন লোক সাদা কাপড় পরা অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতেছে। তো তারা তখন নিশ্চিত হলো নিশ্চয় ওরা স্মাগলার। ওটা চিন্তা করে তখন যে বিজিবির যে বড় অফিসার যাই বলুক না কেন, উনি তখন ওদেরকে এদিকে আসার জন্য ডাক দিল যে কারা তোমরা, ওই জায়গায় কি করতেছো, এদিকে আসো। তখন তারা থামতেছে না, তারা তাদের মতো অন্য এক দিকে রওনা দিল। তখন বিজিবিরা নিশ্চিত হয়ে গেল নিশ্চয় ওরা 2 জন স্মাগলার, অবৈধ মাল নিয়ে মনে হয় বাংলাদেশে প্রবেশ করতেছে।
তখন বাকি 3জন বিজিবি বন্দুক ধরলো, রাইফেল ওদের দিকে স্ট্যান্ড করে ধরলো, যেন তখন যে বিজিবির অফিসার ও বললো যে তোমরা যদি এদিকে না আসো তোমাদেরকে গুলি করতে বাধ্য হব। তো এই কথা বলার 5-6 সেকেন্ড পরেই যে বন্দুক ধরছিল বন্দুকের নলটা আপনি আপনি একটা বিজিবির বন্দুকের নল আপনি আপনি মানে মুচড়াই ফেলছে, বাঁকা হয়ে গেছে আপনি আপনি। এটা দেখে ওই জায়গায় যে বিজিবির যে বন্দুক ছিল সে সেন্সলেস হয়ে গেছে। তো এই জিনিসটা দেখে বিজিবিরা সবাই ওই সেন্সলেস বিজিবিকে নিয়ে ওইখান থেকে চলে আসলো। তারা বুঝতে পারলো যে এই জায়গায় হয়তো অস্বাভাবিক কিছু আছে বা কোনো কিছু করতে চাচ্ছে, তো তারা এখান থেকে চলে আসলো। যাক রাসেল ভাই, ঘটনাটা এই জায়গায় যদি শেষ হয়ে যেত তাহলে বিষয়টা এত নিয়ে হইচই বা এত মাতামাতি হইতো না। তো তার কিছুদিন পর 5-6 দিন পর এক রাতে এক ড্রাইভার ওই যে উঁচু পাহাড় থেকে মাটি আনার জন্য যাচ্ছিল। তো যখন পাহাড় থেকে মাটি আনার জন্য যাচ্ছিল তখন সে দেখলো কি যে 2টা কাপড় মোড়ানো লোক, সাদা কাপড় মোড়ানো লোক সামনে, ঠিক গাড়ির সামনে। তখন হরেন দিচ্ছিল সাইড দেওয়ার জন্য, তারা সাইড দেয় না। তখন সে গাড়িটা স্টপ করলো, স্টপ করে নামলো। সে ভাবছে হয়তো এই গ্রামের কোনো লোক হবে, শীতের দিনে চাদর মুড়ি দিয়ে হয়তো চলাফেরা করতেছে। তো সে ডাক দিল, হরেন দিল, আর সাইড দিল না। তখন সে গাড়িটা বন্ধ করে নামলো, নেমে একটু কাছে গিয়ে ডাক দিল যে কি হয়েছে আপনারা কি কানে শুনেন না? তো রাসেল ভাই বিশ্বাস করবেন, অবাক করা বিষয়, ওই 2 লোক যদি মানে ওরা ঘুরে তাকাইছে, কিন্তু কি বলবো রাসেল ভাই, ঘুরে তাকানোর জন্য তো মানুষের একটা মাথা প্রয়োজন, তাই না? মাথার মাধ্যমে তো আমরা বুঝতে পারবি অ্যাটলিস্ট যে মানুষটা যে ঘুরে তাকাইছে। ওই জায়গায় যদি মাথাই না থাকে তাহলে কি বুঝবো বা কি করবে? তখন সে ওইটা দেখে উল্টা পথে দৌড় দিছে, কোনো কথা না ভেবে একদম দৌড়ে বাংলাদেশের দিকে চলে আসছে, যে জায়গায় ওদের ক্যাম্প, যে জায়গায় ওরা থাকে, যে কাজ টাজ করে যারা থাকে ওই জায়গায় চলে আসছে। আইসা সবার কাছে বলছে। তো সবাই ভাবছে হয়তো মনে উল্টাপাল্টা কিছু খাইছে বা ওই ধরনের কিছু সেবন টেবন করছে, যার জন্য হয়তো এগুলো দেখছে। ওর কথা কেউ বিশ্বাস করে নাই। আচ্ছা রাসেল ভাই, এই জায়গায় হয়তো জিনিসটা এই জায়গায় যদি বন্ধ হইতো তাও হয়তো জিনিসটা আর একটু ভালো হইতো। তো যাই হোক, তারপর কয়েকদিন আর কোনো সমস্যা হয় নাই, কাজ চলতেছে। তো এমনই এক রাতে মাঝে মাঝে কাজ কভার করার জন্য ওরা সারা রাত কাজ করতো। সারা দিন তো কাজ চলতোই, আবার সারা রাতও কাজ চলতো। তো আমার একটা বন্ধু, পরিচিত ড্রাইভার, ওর কথার নামটা বললাম না, ওর বাড়ির কুমিল্লাতে। তো ও অনেক পুরানা লোক, ও অন্য জায়গায় সরকারি কাজই করে। তো সে যখন এক রাতে প্রায় 3টা বাজবে এমনই হবে, এক রাতে ট্রাক নিয়ে যখন বর্ডার দিকে রওনা দিল, বর্ডার দিকে রওনা দেওয়ার একটাই কিন্তু রাস্তা, ওই যে রেল লাইনের যে রাস্তাটা করতেছে না, ওই রাস্তাটাই। ওরা একটু একটু করে মাটি ফেলতেছে, একটু একটু করে রাস্তা করতেছে, এইদিকে আবার গাড়ি যাওয়ার জন্য এক্সট্রা করে আবার একটু রাস্তা করছে। তো এইদিকে সে যখন রওনা দিল বর্ডার দিকে, সে দেখলো কি আচমকা প্রায় 30-40টা বিড়াল লাফায়া রাস্তায় ওর গাড়ির মানে একদম ঘেরো করে ফেলছে। তো এটা দেখার পরে মানে একটু হতভম্ব হয়ে গেল, হঠাৎ করে এটা দেখলো অত রাতে। তারপর আবার কিছু শুনলো যে 2-3 দিন আগে এই ধরনের কাহিনী হইলো। তো এটা দেখার পরে এই জায়গায় একটু স্টপ হইলো, মানে এই জায়গায় গাড়িটা বন্ধ করে দেখলো যে বিড়ালগুলো কি করতেছে, এটা দেখার জন্য ও তাকাই রইলো। ও যে তাকাইছে, তাকানো অবস্থায় মানে ওর আর সেন্স কাজ করতেছে না যে জায়গা থেকে যাও মুভ করতে হবে, বা এই জায়গায় থেকে যে হয়তো গাড়ি নিয়ে সামনের দিকে যাও না পিছন দিকে যাও, ওই জায়গায় যে মুভ করতে হবে ওইটা আর কাজ করতেছে না সেন্স। ও খালি তাকাই রইলো, দেখলো কি বিড়ালগুলা লাফ দিচ্ছে, আর লাফ দিচ্ছে না, এক একটা লাফ প্রায় 4 থেকে 5 ফুট উপরে উঠে যাচ্ছে। লাফায়া ওরা চতুর্দিকে ঘুরতেছে, গাড়ির উপর উঠতেছে, কিছু বিড়াল নিচে নামতেছে। তো তার ভিতর থেকে 2-1টা বিড়াল মেইন সামনের গ্লাসে আইসা নখ দিয়ে খালি যে আমরা যেভাবে টোকা দিই না, দরজায় টোকা দিই, ওইভাবে টোকা দিচ্ছে, সামনের গ্লাস ভেঙে যাচ্ছে। লুকিং গ্লাসে গিয়ে টোকা দিচ্ছে, লুকিং গ্লাস ভেঙে যাচ্ছে। তো ওইটা দেখে ওই জায়গায় সেন্সলেস হয়ে গেল। যখন ও সেন্সলেস হয়ে গেল, সকালবেলা সবাই গিয়ে দেখলো ওই অবস্থায়। তখন সবার কাছে যখন ও ঘটনাটা বললো, কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো হয়তো ও অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু রাসেল ভাই জায়গায় অ্যাক্সিডেন্ট করবে কিভাবে? একটি বিল, ছোট একটা বিল, ওই জায়গায় আশেপাশে তো গাছ টাছ নাই, তো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করার তো কোনো মানেই আসে না। তো
কেউ জিনিসটা অনেকে মানে যারা এই জায়গায় রাতে কাজ করে ওরা একটু একটু ভিতরে ভয় ঢুকতেছে, কন্ট্রাক্টর বিশ্বাস করতেছে না, কন্ট্রাক্টর বুঝতেছে যে এই জায়গায় যদি এটা যদি সবার ভিতরে ছয়রা যায় তাহলে তো আবার কাজ করতে পারবে না, কন্ট্রাক্টটা শেষ করতে পারবে না। তো ওই জন্য ড্রাইভারকে ধমক টমক দিল, বললো যে তুমি হয়তো ভুল দেখছো বা তুমি একটু অ্যাক্সিডেন্ট করছো, বুঝতে পারো নাই, তুমি কাজ টাজ করো। যাই হোক, ও নিজেরই ভুল মনে করছে, হয়তো ভুল মনে করে তারপরে যখন এমনই আরেক রাতে সে রওনা হলো কাজের জন্য। সে যখন আবার রওনা হলো সেম পদ্ধতি, সেম বিড়াল চলে আসলো। এখন আর মানুষ নাই। কিছুদিন আগে তো মানুষ দেখছিল 2 জন, একটা ড্রাইভার দেখছিল আর যে বিজিবিরা দেখছিল। তারপরে এখন আর মানুষ আসে না, এখন বিড়াল আসে। তো সেম ওই যে আমার পরিচিত ড্রাইভারের সামনে বিড়াল কতগুলো আসলো, আইসা লাফায়া টাফায়া। তো এখন আর গ্লাস ভাঙতেছে না। এখন যেভাবে সেভাবে ওর গাড়িটা, ওর আজকে সিদ্ধান্ত নিল কি যে গাড়ি ইঞ্জিন বন্ধ করবো না, ডিরেক্ট চলে যাব একদম আমার গন্তব্যে, যে জায়গায় আমার পছন্দ দরকার ওই জায়গায় আমি চলে যাব। এই জায়গায় আর ব্রেক টেক দিব না বা ইঞ্জিনও বন্ধ করবো না। তো যে মাত্র এটা ও সিদ্ধান্ত নিল ওই মাত্র দেখতেছি কি ইঞ্জিন ঠিকই আছে, গাড়িও রানিং আছে, কিন্তু গাড়ি সামনের দিকে মুভ হচ্ছে না, পিছনের দিকেও যাচ্ছে না, সামনের দিকেও যাচ্ছে না, আপসাপ স্লো মোশনে ওপরে উঠে গেছে। কিন্তু ওপরে কত ফুট ওপরে উঠছে ওইটা তো বলতে পারতেছে না। অনেকক্ষণ প্রায় 4-5 মিনিট ছিল এমন অবস্থায়, হঠাৎ করে গাড়িটা নিচের দিকে পড়ছে। রাসেল ভাই নিচের দিকে পড়া, মাটি তো রাস্তা তো একটু নরম, কারণ নিচে কাদা, অনেক কাদা, উপরে মাটি ফেলাইছে হয়তো, কিন্তু নিচে তো কাদা, পুরা গাড়ি একদম ড্রাইভা গেছে। আরো ভিতরে অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। তো সকালবেলা সবাই যখন দেখলো যে এই অবস্থা, দেখার পরে ওরা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। তারপর থেকে ও আর ওই কাজে ছাইড়া দিছে, ও কাজে যায় না। তখন সবার ভিতরেই মানে শুরু হয়ে গেছে এই ধরনের কাহিনী যে চলতেছে। তখন তো সবাই ঘটনাস্থলে গিয়ে দেখছে বিষয়টা, যে গাড়ি একদম মাটির নিচে, তাছাড়া এমন অবস্থা, তাছাড়া আগেও ঘটছে। তো এটা দেখার পরে সবাই, তখন বাকি যে ইয়ারা ছিল, লেবাররা ছিল, কাজ টাজ করতো, ওরা কাজ টাচ আর করে না, কাজ বন্ধ করে দিছে। তো এইভাবে মানে যাই, তখন কাজ যখন বন্ধ করে দিছে, তখন একটা কাকা ছিল আমাদের পাশের গ্রামেরই, সে আবার কি করতো, ওই যে রাস্তার পাশে তো অনেক কিছু দামি দামি অনেক কিছু ছিল কাজের জন্য রাখা হইতো, তো ওইগুলো পাহারা দিত, ইট অনেক কিছুই ছিল, যাবতীয় যেগুলো লাগে রাস্তায় কাজ করতে হইলো সব কিছুই ছিল। তো ওইগুলো পাহারা দিত, সবগুলো বর্ডারের পাশেই রাখা হইতো। তো সেও একদিন দেখলো যে সেম অবস্থা, 2টা লোক, আর ওরা আসে কোথায় থেকে, ওরা আসে উপরে একটা পাহাড় আছে ইন্ডিয়ান ঠিক বর্ডারের পাশে, একদম ঘা ঘেসে, তার কাটার ঘা ঘেসে একটা পাহাড়, ওই পাহাড় থেকে লোকগুলা বা বিড়ালগুলো আসে, আইসা ঠিক ফজরের আজানের আগে লাফাইতে লাফাইতে ওই দিকে চলে ওরা একদম বেনিশ হয়ে যায়, মিশা যায়, আর দেখা যায় না। আর যে লোকগুলো আসে ওরা আস্তে আস্তে এক সময় মানে এদিক গ্রাম, এই যে রাস্তাটাতে হাঁটাহাঁটি করে, তারপর আবার আজানের আগে ওই জায়গায় চলে যায়। তো অনেক সময়গুলো দেখছে, চিপাই বসে থাকতো, শুয়ে অবস্থায় দেখতো, আর নড়াচড়া করতো না। তো এটা যখন মানে দেখছে, এখন কন্ট্রাক্টর একদিন স্বপ্নে দেখছে যে পুরো একটা গরু অর্ধেক এতিমদের দিতে হবে, আর অর্ধেক কাঁচা থাকা অবস্থায় ওই জায়গায় নিয়ে দিতে হবে। এখন যে জায়গায় দিতে হবে ওই জায়গাটা নিয়ে একটু কথা বলি। ওই জায়গাটা ছিল শ্মশান, অনেক আগের, যুদ্ধের আগে শ্মশান ছিল। যুদ্ধ হওয়ার পরে ওই জায়গায় হিন্দু মানুষ টানুষ থাকতো, আগে তো তারকাটা ছিল না, তো এটা এক ধরনের একটা গ্রাম ছিল। বর্ডার হয়তো যুদ্ধ হওয়ার পরে, তারকাটা হওয়ার পরে ওটা ইন্ডিয়ার বর্ডার হয়ে গেছে, আগে ছিল একটা গ্রামই ছিল। তো ওই জায়গায় একটা শ্মশান আছে, একটা পুকুর আছে। তো ওই শ্মশান মানে রাস্তার কাজে ওই শ্মশানের ওপর দিয়া রেল লাইনের মানে রাস্তাটা পড়ছে, শ্মশানের উপর দিয়া, মানে শ্মশানটা ধ্বংস হয়ে গেছে। তো সেই জন্য এত কিছু ঘটনা ঘটছে। তো যখন কন্ট্রাক্টর স্বপ্নে দেখছে যে অর্ধেকটা গরু ওই পুকুরে, যে পুকুরটা শ্মশানের সাথে যে পুকুরটা, ওই পুকুরে দিয়ে আসতে হবে, আর অর্ধেকটা গরু এতিমখানায় এতিমদেরকে দিতে হবে। তো এটা দেখার পরে যে কথা সেই কাজ, কন্ট্রাক্টর একটা গরু জবাই করলো, অর্ধেকটা মাংস ওই পুকুরে দিল, আর অর্ধেকটা মাংস এতিমখানায় দিল। তো তার খুব আবার ওই যে কন্ট্রাক্টরকে প্রশ্ন করছে, মানে একটা শর্ত দিয়ে দিছিল যে দেওয়ার ঠিক 2 দিন পর থেকে কাজ করার জন্য, যেদিন দিবে ওই দিন না, ওই 2 দিন পর থেকে কাজ শুরু করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিল। ঠিক ওইভাবেই যেদিন দিছে তার 2 দিন পর থেকে কাজ শুরু করছে। আল্লাহর রহমতে এখন কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে আসছে, সব কিছুই ঠিকঠাক রাসেল ভাই। তো এই হলো আমার ঘটনা, আশা করি ভালো লাগছে, আর যদি আপনার ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। এই আর কি রাসেল ভাই, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মাহমুদ শোয়েব। আমি একটি ঘটনা বলতে যাচ্ছি। এই ঘটনাটা আপনি বলতে পারেন একটা জাদুকরের ঘটনা, বা বলতে পারেন কোনো কবিরাজের ঘটনা, বা বলতে পারেন যে কোনো সাধু সন্ন্যাসীর ঘটনাও হিসেবে ধরতে পারেন। ঘটনাটা কতটা বাস্তব তা আমি পড়ে শোনালেই বুঝতে পারবেন। একটা মানুষ যার হাতে কিছুই ছিল না, অথচ মুঠো খুললেই বের হচ্ছিল লাল রঙের ফল। সে একে একে বলে দিয়েছিল কার জীবনে কি ভয়াবহ বিপদ আসবে। আর তারপর 10 সেকেন্ডের মধ্যে গলির ভিতর থেকে সে মিশে গিয়েছিল হাওয়ায়। যা বলেছিল তার একটাও মিথ্যা হয়নি। আজকের ঘটনাটা আমার এক দর্শকের পাঠানো, যিনি সেই বাড়ির ছোট ছেলে এবং যিনি নিজের চোখে দেখেছিলেন এই পুরো ঘটনাটা। প্রিয় ভূত এফএমের মাহমুদ শোয়েব ভাইয়া, আমার নাম আমি রাখছি না, শুধু এতটুকু বলি আমি থাকি মগবাজার এলাকায়, ঢাকায়। আজ যে ঘটনাটি লিখছি এটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে কষ্টের একটা অধ্যায়। বহুদিন কাউকে কিছু বলিনি, কারণ বললে মানুষ আমায় পাগল বলবে। কিন্তু আজ মনে হলো আমাদের চ্যানেলে এই ঘটনাটি, বা আপনার চ্যানেলে যদি আমাদের এই ঘটনাটি তুলে ধরি, তাহলে অন্তত কেউ একজন বুঝবে। ঘটনার সময় আমি ক্লাস 6-এ পড়তাম। তখন আমাদের পরিবার, আমরা সবাই একসাথেই থাকতাম। আমি, আমার মা, বাবা, বড় বোন আর আমার 2 চাচা। আমরা থাকতাম মগবাজারে বড় চাচার বাড়িতে। যৌথ পরিবার বললে ভুল হবে না। ঠিক তেমনই হইচই, ভাগাভাগি, একসাথে খাওয়া দাওয়া, ঈদ করা, সব কিছুই সেই বয়সে এক জিনিস স্বাভাবিক মনে হতো। কিন্তু এখন বুঝি সেই দিনগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে শান্তির দিন। আমার ছোট চাচা ছিলেন পুরোপুরি যুক্তিবাদী মানুষ। ফকির, কবিরাজ, তাবিজ, কবজ এসব কিছুই সে বিশ্বাস করতো না, বা তার কোনো বিশ্বাস ছিল না এদের উপরে। উল্টো দিকে আমার মা ছিলেন একদম আলাদা স্বভাবের মানুষ। তিনি দাঁড়ালে, বা তিনি গরিব মানুষ, ফকির, এতিমদের খাওয়াতে খুব খুব ভালোবাসতেন। বাড়ির গেটে কেউ এসে দাঁড়ালে মা কখনো তাকে খালি হাতে ফেরান না। বাবা এসব একদমই পছন্দ করতেন না। প্রায় মাকে বলতেন, এত মানুষকে ঘরে ডেকে খাওয়ানোর কি দরকার, হ্যাঁ? কিন্তু মা তার স্বভাব বদলাতে পারত না। সেই দিনটা ছিল একদম সাধারণ একটা বিকেল। স্কুল থেকে ফিরে আমি উঠানে বসেছিলাম বা খেলছিলাম। হঠাৎ দেখি ছোট চাচা রাস্তার দিক থেকে একজন অদ্ভুত লোককে নিয়ে বাড়িতে ঢুকছেন। প্রথমে ভাবলাম চাচা তো এসব মানুষকে দেখলে এড়িয়ে যান, আজ আবার কি হলো? লোকটাকে দেখে আমার গা ছমছম করে উঠছিল, অথচ ঠিক কেন আমি বলতে পারবো না। লোকটার পরনে ছিল কালো রঙের একটা জুব্বা, একদম ময়লাহীন, ঝকঝকে কালো। অদ্ভুত লাগছিল আমার, কারণ এই ধরনের মানুষদের কাপড় সাধারণত মলিন থাকে। গলায় একটা বড় সড়ো তাবিজের মালা, তসবির মালা, হাতে একটা লাঠি। তাকে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না যে সে পাগল নাকি সে ফকির না অন্য কিছু। বয়স অনুমান করতে গেলে আমি আটকে গিয়েছিলাম। মুখ দেখে আমার মনে হচ্ছিল যে 30 থেকে 40 বছরের মধ্যে হবে, কিন্তু তার চোখে কোনো বার্ধক্যর ছাপ ছিল না। ত্বকে, মানে শরীরের যে চামড়া, এ ত্বকেও বয়স্কর কোনো ছাপ ছিল না। এমন একটা অনুভূতি যেন তার বয়সটায় ঠিক স্বাভাবিক নিয়মে চলছে। মানে স্বাভাবিকভাবে যেভাবে মানুষ সময় গেলে বৃদ্ধ হয়ে যায়, ঠিক এই লোকটার তা হচ্ছে না। মা বারান্দায় এসে তাকে দেখে তাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার বাড়ি কোথায়? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল,
পাগলদের বাড়িঘর থাকে না মা। মা একটু থমকেই গেলেন, তারপর সহজভাবেই বললেন, আচ্ছা বসেন, ভাত খেয়ে যান। তো আমার আম্মুর তো আগে থেকেই অভ্যাস যে যে কেউ আসলে তাদেরকে খাবার খাওয়ায়। তো লোকটা মাথা নাড়িয়ে বললেন, আমার ক্ষুধা নেই, কিছু খাবো না, বরং আজ আমি আপনাদের খাওয়াবো। এই কথাটা শুনে আমার মনে আজও খুব স্পষ্ট একটা দাগ কাটা আছে। কারণ এক অপরিচিত পাগল ফকির বাড়িতে এসে বলছে আমাদের খাওয়াবে, এটা কেমন কথা? লোকটা তখন মায়ের মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল, এমনভাবে তাকাচ্ছিল যেন মায়ের ভিতরটা সে পড়তে পারছে। তারপর ধীরে ধীরে বলল, তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে অনেক বড় বিপদ আসতেছে মা। মায়ের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। আমি দেখলাম মা একটু পিছিয়ে গেলেন। তারপর লোকটা আমার বড় বোনের দিকে তাকালো, একই রকম দৃষ্টি, মানে অন্যরকম একটা দৃষ্টিতে তাকালেন। বলল প্রায় একই কথা, যে তার সামনেও বড় একটা বিপদ আছে। তারপর সে ছোট চাচার দিকে ফিরল, বলল, তুই মানুষের উপকার করতে গিয়ে নিজে একদিন বড় বিপদে পড়বি। ছোট চাচা, যিনি এসব বিশ্বাসই করতেন না, তিনিও সেই মুহূর্তের মধ্যে কেমন যেন মেরে গেলেন, মানে তিনিও থমকে গেলেন। ব্যাপারটা এমন ছিল যে লোকটার কথায় বিশ্বাস না করেও কেউ সেটা অপেক্ষা করতে পারছিলেন না। তার চাহনি, তার গলার স্বর, পুরো ব্যাপারটার মধ্যে এমন একটা ভার ছিল যে হাসি ঠাট্টা করার সাহস কারও হচ্ছিল না আমাদের পরিবারের ওই বৃদ্ধ লোকটাকে, বা স্বাভাবিক বয়সে চলছে না যে বয়সটা, মানে যে মুরব্বিটা এসেছিল সেই মুরব্বিটা। বাড়ির সবাই একটু চিন্তায় পড়ে গেলেন। মা জানতেন বাবা এসব ফকির কবিরাজ পছন্দ করেন না, তাই তিনি একটু তাড়াহুড়া করে এই লোকটা বিদায় করতে চাইলেন। কিন্তু যাওয়ার ঠিক আগে লোকটা মাকে বলল, হা করো। কিন্তু মা একটু অবাক হলেন এবং তিনি শুনলেনও তার কথা, শুনে হাও করলেন। আর তখনই লোকটা একদম খালি হাতের মুঠো থেকে, যে হাতে কিছুই ছিল না, আমরা সবাই স্পষ্ট দেখছি ভাই, খালি হাত ছিল, সেই হাত থেকে একটা লাল রঙের ফল বের হয়ে এলো। সেটা মার মুখে দিয়ে বলল, বড় বোনকেও সে একইভাবে হা করালো, মানে আমার মায়ের বড় বোন। আর তার মুখে এইভাবে আর একটি লাল ফল দিল। আমি তখন বাচ্চা মানুষ, কৌতূহলে আর লোভ আর জেদ ধরে ফেললাম যে আমিও খাবো ওই ফল। লোকটা হাসতে হাসতে আমার দিকে ফিরল আর আমার মুখেও একইভাবে একটা ফল দিয়ে দিল। এই পুরো ব্যাপারটা আমরা সবাই একসাথে দেখছিলাম। হাত মুঠো করার সময় সেখানে কিছুই ছিল না, খালি হাত। মুঠো খোলার সময়ও হাতের তালুতে কিছুই দেখা যাচ্ছিল না, বরং আঙ্গুলের ফাঁক দিয়ে যেন কোথা থেকে ফলটা বেরিয়ে আসছিল। এটা দেখার জন্য সবাই কারসাজি বা ম্যাজিক ট্রিকের মতো লাগছিল না, মনে হচ্ছিল ইনি কোনো ম্যাজিশিয়ান না, ইনি কোনো আসলে কিছু জানেন। হাত থেকে বের হচ্ছিল এমনভাবে, ম্যাজিকের তো কোনো পর্দা বা কোনো কিছু থাকে, কিন্তু এনার কিছুই ছিল না। আমরা এটাই দেখছিলাম যে কিভাবে তিনি ম্যাজিকের মতো বের করছেন। এরপর সেই লোকটা বিদায় নিল, ধীর পায়ে বাড়ির গেটের সামনের দিকে হাঁটা শুরু করলো। বড় বোন তখন ভীষণ কৌতূহল হয়ে উঠলেন। ওই বিপদ কথাটা তার মাথায় ঘুরছিলেন। তিনি আমাকে বললেন, যা ওনাকে গিয়ে ডেকে নিয়ে আয়। আর একটা জিজ্ঞেস করি, কি বিপদ, কেমন বিপদ? আমি তখনই দৌড় দিলাম। মাত্র কয়েক সেকেন্ড আগে যে লোকটি গেট দিয়ে বের হয়েছে তাকে ধরে ফেলা কোনো কঠিন কাজ না, এই ভেবে আমিও ছুটলাম। কিন্তু গেট পার হয়ে এসে আমি চারিদিকে খোলা ময়দানে তাকিয়ে দেখলাম এবং আমি থমকে গেলাম।
আমাদের ওই খোলা ময়দানটা ফাঁকা, আশেপাশে কেউ নেই। আমি ভাবলাম হয়তো একটু আগেই গেছে। আমি দৌড়ালাম পুরো গলি বা মেইন রোড পর্যন্ত গিয়ে দেখলাম কোথাও তার ছায়া পর্যন্ত নেই। ডানে তাকালাম, বামে তাকালাম, রিক্সা যাচ্ছে, মানুষ হাঁটছে, কিন্তু কালো জুব্বা পরা সেই মানুষটা কোথাও নাই। মাত্র 10 সেকেন্ড ব্যবধান। একজন মানুষ হেঁটে হেঁটে পার হয়েছে। সেখান থেকে মেইন রোড পর্যন্ত দূরত্ব এত বেশিও না যে কেউ চোখের আড়ালে চলে যাবে, কিন্তু যেন বাতাসে সে তাকে মিলিয়ে যেতে হয়েছে। আমি ফিরে এসে সবাইকে বললাম, না আম্মু আপু কোথাও খুঁজে পাইনি তাকে। সবাই একটু অবাক হলো, কিন্তু তখনকার মতো ব্যাপারটা সেখানেই থেমে গেল। বাচ্চাদের কথায় বড়রা তখন বেশ খুশি, বেশ গুরুত্ব দেয় না, কিন্তু তারপর থেকে একে একে যা যা সে বলেছিল তার সব কিছুই সত্যি হতে লাগলো। প্রথমে ছোট চাচার বিপদ এলো, যে মানুষ সারা জীবন অন্যের উপকার করেছেন, কারো ক্ষতি কখনো করেননি, তিনি একদিন একটা মিথ্যা খুনের মামলায় ফেঁসে গেছেন। কিভাবে, কোন প্রসঙ্গে, সেটা আজ পর্যন্ত বিস্তারিত বলতে চাই না, কারণ সেটা একটা আলাদা এবং দীর্ঘ ঘটনা। কিন্তু এটা বলতে পারি, পুরো পরিবার সেই সময় ভীষণ মানসিক আর আর্থিক ধাক্কার মধ্য দিয়ে পার করেছিল। মামলা চলাকালীন, যখন মামলা হয়, এই মামলা চলাকালীন সময়ে প্রতিটা দিনই ছিল আতঙ্কের। তারপর এলো বড় বোনের পালা। তার বিয়ে হলো দুলাভাইয়ের সাথে। তিনি ইউরোপে চলে গেলেন। আমরা সবাই খুশি হয়েছিলাম, ভেবেছিলাম তার জীবনে একটা ভালো দিক দিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে গিয়ে তিনি একের পর এক বড় বড় সমস্যায় পড়লেন। বিদেশের মাটিতে একা একা সেই সব ঝামেলা সামলানো তার জন্য কতটা কঠিন ছিল, সেটা ফোনে কথা বলার সময় তার গলার স্বরেতেই বোঝা যায়। এদিকে দেশে আমাদের পরিবারের নিজস্ব ভিটা বাড়িটাও আমাদের ভেঙে ফেলা হলো, যে অন্য জায়গায় উঠে যেতে হলো। ছোট একটা শৈশবের জায়গা এক নিমিষেই যেন মুছে গেল। তারপর এলো সবচেয়ে কঠিন আঘাত। বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ল। আমরা চিকিৎসার জন্য যা যা করা ছিল আমরা করেছি, কিন্তু রোগ ধরা পড়ার কিছুদিনের মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। এর কিছুদিন পরে ইউরোপে থাকা আমার দুলাভাই যেন ব্রেন টিউমারে আক্রান্ত হলেন। চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হয়েও তিনি সেখানে মারা গেলেন। বড় বোন তখন এমন একা, বিদেশের মাটিতে স্বামী হারিয়ে। আর আমার মা, যিনি প্রথম সেই ফল মুখে নিয়েছিলেন, যার দিকে লোকটা সবচেয়ে বেশি সময় ধরে তাকিয়েছিলেন। মা দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ থাকলেন, নানা রোগে ভুগলেন। একবার সুস্থ হন তো আবার অসুস্থ হয়ে পড়েন। শেষমেশ কয়েক বছর ধরে এই দীর্ঘ লড়াইয়ের পর তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আজ আমরা 3 ভাই বোন বেঁচে আছি। আমি, আমার বড় বোন, আমার মা, ছোট চাচা, আমি, আমার বড় বোন আর আমার ছোট চাচা, আমরা 3 জন সেই উঠানে দাঁড়িয়ে নিজের চোখে দেখছিলাম সেই লোকটিকে, তার খালি হাত থেকে বেরিয়ে আসা লাল ফল, আর তার মুখ থেকে বলা সেই ভবিষ্যৎবাণী। আমরা 3 জনই জানি এটা কোনো কল্পনা না, এটা কোনো ভুল স্মৃতি না, এটা আমরা একসাথে দেখছি, একসাথে শুনছি। আজও আমি ভাবি ওই লোকটা কে ছিল? সে কি কোনো অশরীর সত্তা ছিল যাকে আমরা মানুষ ভেবে ভুল করেছিলাম, নাকি সে এমন কেউ ছিল যাকে আল্লাহ নির্দিষ্ট কিছু মানুষের ভাগ্য জানিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন? 10 সেকেন্ড হাওয়ায় মিলিয়ে যাওয়া, খালি হাত থেকে ফল বের হওয়া, এসব কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আজও যখন সেই স্মৃতি মনে পড়ে আমার গা ছমছম করে ওঠে। মনে হয় সেদিন যদি আমরা তাকে আটকে রাখতাম,
যদি জিজ্ঞেস করতাম বিপদ থেকে বাঁচার উপায় কি, হয়তো কিছু বদলাতে পারত। কিন্তু এখন বুঝি যা লেখা ছিল তা হয়তো কোনোভাবেই বদলানো যেত না। প্রিয় শ্রোতাবিন্দু, এই ঘটনা শুনে অনেকেই ভাববেন এটা স্রেফ কাকতালীয়, অনেকে ভাববেন যে এটা সত্যি কোনো গায়েবী ইশারা। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের জানা আছে ভবিষ্যতের পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের চাবিগুলো 5টি এবং তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন বৃষ্টি হবে, মাতৃগর্ভে কি আছে, আগামীকাল কি ঘটবে, কোথায় মানুষের মৃত্যুবরণ করবে এবং কিয়ামত কখন হবে, এগুলো এই 5টাই চাবি। সূরা আল আনাম আয়াত নম্বর 59 তাফসিরের আলোকে বহু হাদিসে এ বিষয়ের ব্যাখ্যা এসেছে। তবে আল্লাহ চাইলে তার কোনো বান্দাকে ইশারা বা আভাস দেওয়ার ক্ষমতা দিতে পারেন, এটাও অস্বীকার করার কিছু নয়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, পথে ঘাটে দেখা অপরিচিত ফকির, কবিরাজ বা রহস্যময় ব্যক্তির কথায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং তার কাছ থেকে তাবিজ, কবজ বা কোনো বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই ধরনের পরিস্থিতির আড়ালে শয়তান বা জিনের প্রতারণাও থাকতে পারে, যা মানুষকে বিভ্রান্ত করে ভয় ধরিয়ে দেয় এবং দুর্বল ঈমানের সুযোগ নিয়ে মনের ভিতরে আতঙ্ক বসিয়ে দেয়। এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে নিরাপদ পথ হলো নিয়মিত আল্লাহ তাআলার জিকির করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং ফল ও সূরা ফালাক ও নাস নিয়মিত পড়া এবং কোনো অপরিচিত বা রহস্যময় ব্যক্তির কাছ থেকে কোনো বস্তু, খাবার বা বাণী এড়িয়ে চলা। যতই সে নিজেকে নেককার বা অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই ঘটনায় কষ্ট পেয়েছেন তাদের জন্য সহজ হোক এবং আমাদের সবাই অদৃশ্য বিপদ থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনারা যদি আসলে ঘটনা খুবই ভালো লেগেছেন, আমার খুবই ভালো লেগেছে তার ঘটনা, আমাকে যদি এভাবে ঘটনা আপনারা দেন আমি আপনার ঘটনাও শেয়ার করব। এই রকম ঘটনা অবশ্যই দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একজন ডোমের ঘটনা নিয়ে। ডোমের কাজ কি এটা আপনারা সবাই জানেন। তারা লাশ কাটা ঘরে কাজ করে থাকে, লাশের কাটাছেঁড়া করে আর কি। তো আজকে যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি পারিবারিক কারণে তার নাম নিচ্ছেন না, তবে তার ছদ্মনাম দিচ্ছে মাসুদ ভাই। তো যেই ডোমের ঘটনা আজকে শেয়ার করব ওনার নাম পবন, আর এই পবনের ঘটনা পাঠিয়েছেন মাসুদ ভাই। পবনের বাড়ি ঢাকার আশেপাশের কোনো এক জায়গায়। ঘটনার স্বার্থে ওনার এলাকার নাম নেওয়া যাচ্ছে না। প্রায় 10 বছরের উপর তিনি ডোমের কাজ করে গিয়েছিলেন। আজ এই ঘটনায় তিনি শেয়ার করেছেন কিভাবে এই ধরনের কাজে যোগ দিয়েছিলেন আর কেনই বা ছেড়ে দিয়েছিলেন। চলে যাচ্ছি মূল ঘটনায়। 1990 সালের পরপর পবনের বাবা গ্রাম থেকে কাজের সন্ধানে পরিবার নিয়ে শহরে আসেন। যেই শহরের কথা বলা হয়েছে সেটা ছিল মফস্বল একটা এরিয়া। তখন তিনি সেখানে একটা মেডিকেলের ক্যান্টিনে কাজ করতেন। এটা একটা সরকারি মেডিকেল সম্ভবত ছিল। চাকরিটা ওভাবে স্থায়ী না হয় এলাকার এক লোকের মাধ্যমে তখনকার দিনে একটু ভালো টাকা দিয়ে তিনি ডোম ঘরে কাজ নেন। শুরুতে ওনার ওস্তাদদের সাথে তিনি কাজ করতেন, তবে বেশ কয়েক বছর কাজ করবার পর তিনি যখন এই কাজে পারদর্শী হয়ে যান তখন ওস্তাদ কাজ ছাড়বার পর উনি নিজেই ডোম ঘরের মূল কর্মী হয়ে যান, মানে পবনের বাবা। পবন যা বলেন তিনি তখন খুব ছোট ছিলেন। ওদের বাসা ছিল শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। বাড়ির আশেপাশে তেমন শহরের ছোঁয়া ছিল না। কাঁচা রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলে এরপর ছিল ওদের বাড়ি। মাঝে মাঝে দেখতেন বাবা কাজ শেষ করে আসবার পর ওর মা কি যেন পরে ঝাড়ফুঁক দিয়ে বাবার গায়ে পানি ছিটা দিয়ে তারপর দরজা জানলা আটকিয়ে রাতে খাওয়া দাওয়া করে একটু আগে আগে শুয়ে পড়তেন।
আবার এমনও হতো রাতে ঘরের দরজা কেউ ধাক্কা দিলে পবনের বাবা মা জোরে দোয়া দরুদ পড়লে দেখা যেত ধাক্কা দেওয়াটা কমে গিয়েছে। তখন পবনের মোটামুটি ভালোই বুঝজ্ঞান ছিল। ওর বয়স হবে তখন আনুমানিক 14 কি 15। এক রাতে ওর বাবা ঘরে এসে লাইট নিভায়ে মোমবাতি জ্বালায় ঘরের 4 কোণায় কি যেন প্যারেক দিয়ে মারতে থাকে। তো উনি শুধু পবনের মাকে বলতেছিল যে মোমবাতি যেন না নিবে, এটা খেয়াল রেখো, খেয়াল রেখো, একটা না এই আলোতেই 4 দিকে প্যারেক গাঁথতে হবে। অনেকক্ষণ পর কাজ শেষ হলে সেই মোম ঘরের যে মেঝে ছিল মেঝের মাঝখানে জ্বালিয়ে ওনারা সবাই শুয়ে পড়ে। তো এরপর পবন বলে যে ওর বাবা মা ঘুমায় গেলেও ওর কেন জানি ঘুম আসতেছিল না, কারণ ওর মাঝে একটা কিন্তু কাজ করতেছিল। কেন ঘরের চারপাশে এমন করলো ওর বাবা, পেরক মারলো? পবন দেখে মোমবাতিটা প্রায় যখন নিভু নিভু ভাব, তখন মনে হলো টিনের চাল বা জানালা হবে, সেখানে কেউ হালকা হালকা ধাক্কা দিচ্ছে। আর বাতি নিভার সাথে সাথে, মানে মোবাইলের আলোটা নিভার সাথে সাথেই ছোট ইট দিয়ে ঢিলাঢিলি করলে যেমন শব্দ হয়, এমন অনবরত শব্দ এবং আওয়াজ আসছিল চারপাশ থেকে। এরপর ওর বাবা মা ভয়ে ঘুম থেকে উঠে ঘরের বাতি জ্বালিয়ে আয়তুল কুরসি পড়লে আস্তে আস্তে সব ঠিক হয়। তখন মনে করে হয়তো বাড়ির আশেপাশে কেউ দুষ্টামি করে এই কাজ করতেছে, প্যারানর্মাল কিছু ঘুরতে পারে, এটা নিয়ে তার কোনো ধারণাই ছিল না। পরের দিন দুপুরে সে দেখে বাড়িতে একটা লোক আসে। লোকটার পরনে ছিল এক কালারের লাল রঙের পোশাক পরা, হাতে তবজির মতো কিছু একটা পেঁচানো, আর কাঁধে কাপড়ের ব্যাগ। তিনি এসে বাসার চারপাশে ধূপ জ্বালায় কিছু একটা পড়তেছিলেন। এরপর উঠানে পবনকে দেখে ঘরের ভিতরে পাঠায় দেওয়ার ইশারা করলে তাকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়, মানে পবনকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়। তখন উঠানে ছিল পবনের মা এবং বাবা। পবন ভেতর থেকে দরজার ফুটা দিয়ে দেখে লোকটা ব্যাগ থেকে বোতলের মতো কিছু একটা বের করে, সাথে সাথে পবনের বাবা গরুর মাথার হাড়ের মতো কিছু একটা সেই লোকটার হাতে দিচ্ছে। এরপর বেশ কয়েকবার হাড়ের মধ্যে ঝাড় ফুঁক দিয়ে লোকটা বোতল থেকে পানি জাতীয় কিছু একটা বের করে হাড়গুলোতে লাগিয়ে ডলছিল। এরপর তিনি উঠানের পাশে সেই গরুর মাথার হাড়ের অংশগুলো দড়ি দিয়ে বেঁধে দিয়েন। তো ওর মাঝে, মানে পবনের মাঝে অনেক কৌতূহল ছিল যে এটা কেন করছে। আর এই হাড়টা দেখলে যখন পরবর্তী সে দেখে ওর বেশ ভয় লাগতো। আশেপাশে যখন আসা যাওয়া করতো, ও কিনারে ঘেঁচতে চাইতো না, ও যেন কেমন লাগতো। তো সেই পবন একদিন সাহস করে সে কাছে গিয়ে দেখে যে পাতলা কাগজ দিয়ে একেবারে গুড়ি গুড়ি করে আরবি হরফ সহ কিছু কিছু অন্য ভাষায় যেন কি লেখা। পবন যখন সেটা ধরতে যাবে তখন ওর মা এটা দেখে বলে, খবরদার বাজান, এগুলো ধরিস না, তোর বাপে রাগ করবো। তো একটা বিষয় দেখে পবন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবার পর সেই হাড়টা দেখা যেত যে কেমন লাল লাল এবং ভেজা ভেজা, আবার সারা দিন কিন্তু স্বাভাবিক থাকতো, শুকনা থাকতো একবারে। সে প্রায় সময় এটা নিয়ে মাকে জিজ্ঞাসা করতো যেগুলো কেন লাগানো হয়েছে। মা বলতো, এমনিতে লাগাইছে বাজান, তোর বাপ সব জানে। এখনো পবনের সেই দিনটার কথা মনে আছে। সেদিন ওর বাবা ছিল কাজে, ওর মা গিয়েছিল কোনো একটা পাড়া প্রতিবেশীর বাড়িতে। পবন তখন বাসায় একা। পবন সন্ধ্যার আগ দিয়ে উঠানের পাশে যেতেই সেই গরুর মাথার হাড় বাঁধা জায়গাটাতে দেখে যে রক্তের মতো কি যেন ফোঁটা ফোঁটা সেখান থেকে পড়ছে। আশেপাশে কাউকে না দেখে সে ঠিক করে এটা আজকে দাও দিয়ে কেটে ফালাই দিবে। সে হাতে দাও নিয়ে কাটতে যাবে, কয়েকবার কোপ দেয়, কিন্তু বেশ কয়েকবার কোপ মারবার পরেও সামান্য দড়ি একটা ছিল, সেটা সহজে ছিটছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পর গিয়ে দড়িটা ছিঁড়ে হাড়ের অংশগুলো বাড়ি থেকে নিয়ে দূরে গিয়ে ফালিয়ে আসে সেই পবন। সন্ধ্যার পর ওর মা এসে সেটা আসলে এভাবে খেয়াল করে না, কারণ চারপাশটা প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো
তো রাতে পবনের বাবা ঘরে এসে ওর মাকে বলে খাবার পানি দিতে, আর ওনার শরীর প্রচন্ড নাকি তখন ঘাম ছিল। তিনি তখন রেগে বলেন যে উঠানের পাশ থেকে ওটা সরাইছে কে। মাকে তখন খুব বকা দিচ্ছিল দেখে পবন বলে, আব্বা ওটা দেখতে আমার সবসময় ভয় লাগে, আজকে ওখান থেকে রক্ত পড়তে দেখছি, তাই আজকে দাওয়া দুটা কেটে ফেলাই দিছি। এই কথাটা শুনে পবনকে অনেক মারধর করে ওর বাবা। পরের দিন ওর মা ওকে বলে, বাজান তুমি খুব ব্যথা পাইছো রাতে, তোমার বাবা মারধর করে, তাই না? তুমি তো এটা না বুঝা কাটছো। তুমি কি জানো ওটা কেন লাগানো হয়েছে? তখন পবনের মা বলেন, তোমার আব্বা লাশ কাটা ঘরে কাজ করে, ওখানে প্রতিদিন মরা মানুষের লাশ কাটাছেড়া করতে হয়। এইসব কাজ করলে খারাপ কিছুর পাল্লায় পড়তে হয়। এই যে দেখো না, রাতে মাঝে মাঝে ঘরের দরজায় কে যেন ধাক্কায়, এরপর খুললে কেউ থাকে না। আবার তোমার আব্বা রাতে কাজ শেষে আসবার সময় পথে অনেক খারাপ কিছু দেখে, এগুলো না চোখে পড়ে। তাই কবিরাজ এনে ওই হাড়গুলা উঠানে লাগাইছিল যেন ক্ষতি না হয়। মনে নাই সেদিন যে লোকটা আসলো, সেটাই ছিল কবিরাজ। তুমি দেখছো ও তো বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হয় নাই। গতকাল বাসায় আসবার সময় তোমার আব্বা আমাদের বাড়ির উত্তর দিকের রাস্তা দিয়ে দেখে যে বাঁশঝাড়ের সামনে কাপড়ের কাপড় পরা কে যেন শুয়ে আছে। উনি যখন কাছে গিয়ে ধরতে যাবে তখন সেখান থেকে কান্নার আওয়াজ আসতেই উনি বুঝে গেছেন আবার ওনার মধ্যে সমস্যা শুরু হয়েছে, যেটা কয়েকদিন আগেও একই সমস্যা হয়েছিল। এরপর তোমার বাবা যখন বাসায় আসে উঠান দিকে খেয়াল করে দেখো এটা নাই, এই জন্য তো অনেক চেতা গেছিল। পবন তার মাকে তখন জিজ্ঞেস করে, মা ওরা আব্বাকে ভয় দেখায় কেন? ওর মা বলে, এগুলা খারাপ পিচাস, কবিরাজ ছাড়া তাড়ানো খুবই সমস্যা। কবিরাজ বলছে তোমার বাবা কোন একটা লাশের কাজ করতে গিয়ে সেই পিচাসের নজরে পড়ে গেছে। ওই পিচাস মরা, সেই পিচাসটা মরা মানুষের রূপ নিয়ে সামনে দেখা দেয়। আচ্ছা তুমি না বুঝে যা করছো, কি আর করা, তোমার আব্বা আবার কবিরাজ আনবে, তুমি ভয় পেও না। তবে এবার না জেনে কিন্তু কিছু করতে যাবা না। তো কথাগুলো শুনে পবন তখন একটু বেশ ভয় পায় যে ওর মাগুলা কি বলতেছে। তো তার সেই ভয় আর আতঙ্কে দেখে ওর বাবা তখন কবিরাজ থেকে একটা তাবিজ নিয়ে আসে, এবং সে কবিরাজ আসে পবনের কাছে। সে তখন ওদের বাসায় যখন আবার আসে তখন সেই পবনকে একটা তাবিজ লাগায় দেয়। এরপর বলে যে এই তাবিজটা কখনো যাতে পবন না খুলে, কারণ এতে তারও ক্ষতি হলেও হতে পারে। এরপর থেকে তেমন খুব বেশি আর সমস্যা হয় না ওদের পরিবারের সাথে, সবকিছু ভালোই চলতেছিল। ক্লাস 10 পর্যন্ত পড়বার পর পবনের পড়ালেখা আসলে আর করা হয় না। ওর বাবা ঠিক করেন ওনার যেহেতু বয়স হচ্ছে তাই ছেলেকে তো কিছু একটা করে খেতে হবে, তাই তাকেও এই কাজে নিয়ে আসেন তিনি। বাবাকে এই লাইনে অনেক দিন কাজ করতে দেখে পবনের সাহসও দিন দিন বেড়ে যায়। নিজের চোখের সামনে লাশের বুক ফাড়া, বডির বিভিন্ন অংশ আলাদা করা, এগুলো শুরুতে দেখতে কষ্ট হলেও অল্প কিছুদিনের মধ্যে ভালোই রপ্ত করে ফেলেছিল সে। প্রায় বছর খানিক বাপ ছেলে মিলে ভালোই কাজ করে। তবে বয়স হয়ে যায় একটা সময় গিয়ে পবনের বাবা এই কাজ করাটা কমিয়ে দেন। তিনি তখন চোখে একটু কম দেখতে পারত, এর জন্য আসলে তখন তিনি আর এই কাজটা করতে চাইতেন না। তখন পবনে ছিল লাশ কাটা ঘরের মূল কর্তা। আর আগে যেখানে লাশ কাটা ঘরটা ছিল সেটাও পরিবর্তন করে নিয়ে আসা হয় হাসপাতালের পেছন দিকে। জায়গাটা ছিল এমন যে ঢুকতেই মেইন গেট, উপরে লেখা লাশ কাটা ঘর, এরপর সামনে খালি একটা অংশ পিক আপ রাখার জায়গা আছে, হয়তো যখন লাশের পিক আপ নিয়ে বা গাড়ি নিয়ে আসে সেখানে রাখে একটা খালি জায়গা। এর বাম পাশে ছোট একটা গেট দিয়ে ঢুকে একটা বারান্দা বেশ বড়, এরপরেই বেশ বড় একটা রুম, সেটাই ছিল লাশ কাটা ঘর। আশেপাশে এত গাছপালা ছিল যে দিনের আলোতেও বেশ অন্ধকার থাকতো রুমের ভিতরে, লাইট জ্বালিয়ে থাকতো তো সেখানে। তো একদিন দুপুরবেলা বাইরে প্রচন্ড বৃষ্টি, একটা লাশ আসে যিনি কিনা আত্মহত্যা করেছিলেন। পবন
লাশটাকে দেখে বেশ ভয় পায়, কারণ ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে এত বীভৎস লাগছিল। তার পাশাপাশি সেদিন আবহাওয়া খারাপ থাকার কারণে কারেন্ট ছিল না, তাই তাকে অন্ধকার ঘরে আলাদা বাতি লাগিয়ে কাজ করতে হচ্ছিল। পবন যেটা বলে, প্রায় অনেক দিন যাবৎ সে কাজ করছিল। এই প্রথম কেন জানি কাজ করতে গিয়ে তার হাত কাঁপছিল। ওর সাথে আরেকজন ছেলে ছিল, সে কোন একটা কাজে পুলিশের কিছু পেপারস নিয়ে সেটা হাসপাতালের ভিতরে জমা দিতে গিয়েছিল। বাইরে এত বৃষ্টি যে সে ছেলেটাও আসতে পারতেছে না। তো তখন পবন লাশ কাটা শুরু করতে বুকটা মাত্র চিরছে, মানে ফাটতে যাবে, মানে সে ফেরেই ফেলেছিল বুকের অংশটা। এমন সময় পাশে থাকা একটা ছোট হাতুড়ি ওর চোখের সামনে আপনা আপনি নিচে মেঝেতে পড়ে যেতেই ঘরের বাতিটা বন্ধ হয়ে যায়। এটা সম্ভবত কোনো একটা চার্জারের বাতি এরকম একটা ছিল, যে আলাদা সে আলো লাগিয়েছিল লাশটা দেখার জন্য, কারণ কারেন্ট তো তখন ছিল না। তখন স্পষ্ট কানে শুনতে পায় ওকে কাঁদো কাঁদো মুখে একজন বলছে, ভাই ব্যথা লাগে তো অনেক, আস্তে কাটেন না। এই কথা শোনা মাত্রই সে অন্ধকার ঘরের মধ্যেই দরজা যেদিকে ছিল সেদিকে গিয়ে দরজাটা কোনো রকম খুলে বাহিরে দাঁড়ায় এবং লাশ কাটা ঘরের যে তো মেইন দরজা ছিল সেটা আটকায় দেয়, এটা লাগায় দেয় বাড়ি থেকে। ঠিক শুনলো নাকি মনের ভুল ছিল? তো এরকম তো হবার কথা না, কারণ লাশ কাটা ঘরে সে একাই ছিল। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি থামলে ওর সাথে থাকা ছেলেটা আসলে তাকে সব ভুলে বলে পবন। পরবর্তীতে ওরা দুজনে গিয়ে দেখে কারেন্ট না থাকলেও ভিতরে সেই যে বাতিটা ছিল আলাদা চার্জার বাতি, সেটা ঠিকই জ্বলছে আর সব কিছু জায়গা মতো রাখা আছে আগে যেরকম ভাবে ছিল। আর আশ্চর্যের বিষয় ঘটে দুইটা। প্রথমটা ছিল পবনের হাতে কবিরাজ যে তাবিজ দিয়েছিল তা লাশ কাটা ঘরের ভিতরে একটা কোনায় মেঝেতে পড়ে আছে, যেখানে পবনের যাওয়ারই কথা না, কারণ এই কর্নারটা কেউ যায় না সচরাচর। এর মানে কিছুক্ষণ আগে থাকতে সেটা সম্ভবত খুলে পড়েছিল, কিন্তু এই তাবিজ এমন শক্ত করে বাঁধা থাকে মোটেও খুলে পড়বার কথা না। আর পবন এত দূরে এসেছে ভিতর থেকে বাইরে, তখন তাবিজটা যে কর্নারে পড়েছিল সেখানে কোনোভাবেই যাওয়ার কথা না। পবন তখন তার হাতের দিকে একবার তাকায়, সে খেয়াল করে যে তার হাতে যেখানে তাবিজটা বাঁধা ছিল, মাসেলের হাতের বাম বা ডান হাতের মাসেলে হবে, সেখানে সে দেখছে একটা আঙ্গুলের ছাপের মতো, মানে তার তো শরীর যেরকম ছিল মানে আঙ্গুলের ছাপের মতো। সে বুঝতে পারে না যেটা কে করলো, কারণ সে নিজেও তো সেখানে হাত দেয় না, এরকম কেন হলো। আরেকটা বিষয় যেটা ঘটে তা দেখে পবনের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখে যেখানে কিছুক্ষণ আগে লাশের বুক নিজে চিরেছিল, সেখানে লাশটাকে এমন দেখা যাচ্ছে যে মাত্র ডেড বডিকে রুমে আনা হয়েছে, পুরাই ফ্রেশ ডেড বডি। এমনকি সে কেমিক্যালও ব্যবহার করেছিল বুকের মধ্যে এবং মাথার অংশে, সেটাও দেখা যাচ্ছে কেমিক্যালের জায়গায় পড়েছে এবং পুরা লাশে কোনো কেমিক্যালের ছোঁয়াই নাই। সেদিনের মতো কোনো রকম কাজটা শেষ করে পবন। তার সাথে কাজে থাকা ছেলেটাও বলে যে এক নাগারে কাম করেন তো ভাই, তাই হয়তো করে বলছিল এগুলা, কিন্তু ভুল তো হবার কথা না। সে আর কাউকে বিষয় জানায় না। 2 দিন ছুটি নিয়ে আবার কাজে যোগ দেয় সে। সেদিন দুর্ঘটনায় নিহত এক লোকের লাশ আসে সেই লাশ কাটা করে। লাশটা রুমে না ঢুকিয়ে বারান্দায় ফেলে রাখা হয় পুলিশের ক্লিয়ারেন্সের জন্য। চাইলে লাশটা রুমেও রাখা যেত, আসলে পবন সেই মুহূর্তে একা থাকায় লাশটা রুমে না ঢুকায় সে ইচ্ছা করে বারান্দাতে রাখে, কারণ 3 দিন আগের ভয়টা তখনও কাজ করছিল তার মাঝে। আনুমানিক 1 ঘন্টার উপর হবে। লাশ কাটা ঘরের দরজা এক নাগারে কে যেন নক করতে থাকে, টক টক করে এরকম নক করছে, কিন্তু এরকম তো সচরাচর কেউ করে না নক। তারপর পবন ভাবে যে হয়তো যেই ছেলেটা বাইরে আছে ওর সাথে কাজ করে, সে হয়তো ক্লিয়ারেন্স নিয়ে এসেছে, সে এসে নক করতে পারে, অথবা ফরেন্সিক বিভাগের ডাক্তার হতে পারে এসেছে। কিন্তু এরকম এক নাগারে এই ডাক্তার বা সেই ছেলেটা কি এরকম নক করবার কথা না।
একটা নক করবো, তার হয়তো অপেক্ষা করবে। তো পবন তারপর দরজা খুলে দেখেন যে একটা লোক ছেঁড়া শার্ট পরা, মাথার বাম পাশে হালকা ফোলা, আর দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। তিনি পবনকে বলেন, লাশটা ফালা রাখছেন কেন ভাই? কাজ শুরু করেন, দাফন দিতে হবে না? আর তো পারতেছে না। পবন মেজাজটা সে খারাপ করে বলে, যে ভাই আপনি কি এখানে কি করেন বলেন তো ভাই, সময়ের কাজ শুরু হবে, জান এনতে যান। এরপর দরজাটা সে আবজায় রাখে, কিন্তু এমন ভাবে তো কেউ তাকে এরকম ফোর্স করবার কথা না। সে একটু ভাবতে থাকে যে এই লোকটাকে এখানে কেন আসবে, জীবনে কখনো এরকম কোন লোক এসে এরকম ফোর্স করে না, যেহেতু এটা এখানে অপমৃত্যুগুলার বা অস্বাভাবিক মৃত্যুগুলার এখানে কাটাছেড়া হয়, এরকম তো কেউ বলবার কথা না। তো প্রায় এরকম 15-20 মিনিট পর ক্লিয়ারেন্স নিয়ে ছেলেটা আসবার পর দুজন মিলে সেই লাশটাকে নিয়ে রুমে আনবার পর যখন লাশের যে চাটি দিয়ে পেঁচানো ছিল সেটা সরাতে যাবে, পবন দেখে এইটা সেই লোক যে কিনা কিছুক্ষণ আগে দরজায় ধাক্কা দিয়েছিল তাকে। এটা দেখা মাত্রই নিমিষে মাথা ঘুরিয়ে পুড়িয়ে যাওয়ার পর তাকে মুখের পানি সেটা দিয়ে কোন রকম স্বাভাবিক করা হয়। পবন কিছুটা স্বাভাবিক হয়। এত ভয় সে পেয়েছিল যে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক বিভাগের ডাক্তার তিনিও আসেন কাজ করতে, লাশটার কাজ করতে। তো তিনি পবনের অবস্থা দেখে তিনি আগে তার কাজ শেষ করেন, তারপর পবনকে আলাদা বসিয়ে তাকে গ্লুকোজ টুকোজ খায়, কোনো রকম ঠান্ডা করে সবকিছু ঠিক করবার পর তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তখন সেই ছেলেটা ছিল, তাকে পবনকে তখন বাসায় নিয়ে যায়। পবন কোন রকম বাড়ি যাওয়ার পর ঘরে ঢুকতেই ওর মা বলে যে, কিরে পবন, সব কি ঠিক আছে তোর? ক্লান্ত লাগছে কেন? তো পবন বলছে, মা এরকম কিছু না, আমি একটু বসতে তো, আমার খুব গরম লাগতেছে। তুই ছেলেটা তখন চলে গেছে, সে আর কিছু বলে নাই। তো তখন ওর মা বলছে যে, পবন খাটের নিচে তাবিজ ফেলে রাখছিস কেন? হাতে এরকম মানে বাইরে রাখতে পারছ না? তো তখন পবন বলছে, মা আমার তাবিজ তো হাতে থাকার কথা। তখন পবন দেখে যে না, তার হাতে কোনো তাবিজ নাই। তখন তার মা বলে, তোর আরো কয়দিন দেখছি এরকম তাবিজ বাসা পাড়ে রেখে চলে যাস, সমস্যা হয় না কোনো তোর? পবন তখন আমতা করতেছিল। তখন যে তার মাকে বলে যে, মা আমি তো গোসল ছাড়া এরকম তাবিজটা খুলি না, কিন্তু এরকম তাবিজ হাত থেকে পড়ে যায় কি হবে? বাধ্য হয়ে তখন তার মা তাকে অনেক কিছু বলে যে, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর মধ্যে কোনো ভয় কাজ করতেছে। তখন সে তার বাবা মাকে সব কিছু খুলে বলে। তখন আবার কবিরাজের সাথে কথা বললে তিনি খোঁজ নিয়ে বলেন, এই তাবিজ আর কাজে দিবে না, পিজাজটা আবার ফিরে আসছে, আর সহজে ছাড়বে না, এবার আপনার বংশধর ধরবে। এই কথাগুলো বলে পবনের বাবাকে। তখন সে কবিরাজ আবার বলে, ও এতদিন আসতে পারে না দেখে ওর মনে জিদ চাপছে। আচ্ছা যাই হোক, উপায় একটাই, পবন এই কাজ ছাড়লেই সমাধান হইলেও হইতে পারে, তবে গ্যারান্টি নাই। পবনের বাবা জানতে চেয়েছিল কবিরাজের কাছে কিভাবে ওনার থেকে পবনের কাছে পিশাচটা ভর করেছিল। তখন তিনি বলেন যে, আপনার ছেলের তাবিজ খুলে নিশ্চিত কোনো কাজ করতে গেছিল, বুঝেন না, লাশ কাটা নিয়ে আপনাদের কারবার, কত লাশের কাটাকাটি করেন, ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ, হয়তো সেখান থেকে কোনো এক মাধ্যমে আপনার ছেলেকে ফাঁদে ফেলায় ভয় দেখাইতেছে। এখন এমন একটা অবস্থা যা থেকে সরে না আসলে বাঁচবার কিন্তু রেহাই নাই। পবনের বাবা তখন বেশ টেনশনে পড়ে যায়। পরিবারে এখন তার ছেলে আছে একমাত্র ভরসা, যে কিনা জীবিকা নির্বাহ করে, তিনি কিছু করবার কথা না। পরবর্তীতে আর অল্প কিছুদিন কাজ করে সে আর সেই লাইনে কাজ করে, মানে পবন আর সেই লাইনে কাজ করে না। তবে যেহেতু লাশ নিয়ে সে কাজ করেছিল, তাই এবার পবন কোন একটা মাধ্যমে কাজ পায়। যে এলাকায় সে থাকে, সেই মফস্বল এলাকায়, সেখানকার রেল লাইনে কাটা পড়া লাশের পাহারা দেওয়া বা আনা নেওয়ার কাজ সহ টুকটাক ছোটখাটো সেখানে কাজ সে করত, ঝাড়ু টাড়ু দেওয়া, এরকম টুকটাক কাজ সে করত। তো মাসখানিক কাজ করবার পর এক রাতে চট্টগ্রামের একটা ট্রেন সেই এলাকায় ক্রসিং এ ঢুকতেই অজ্ঞাতনামা এক লোক লাইনে কাটা পড়ে। আর এটা ঘটে
পবনের চোখের সামনে। তবে এটাও একটা কাকতালীয় ছিল। স্টেশনে ক্রসিং এর জন্য ট্রেনটা ঢুকতে লোকটা প্ল্যাটফর্মে উঠতে যাবে এবং সে পড়ে যায়, কিন্তু পবন স্পষ্ট দেখে লোকটা যখন পড়ে যাবে, পবন কেন মনে হচ্ছিল লোকটা কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু সেই লোকের আশেপাশে তখন কেউ ছিল না। সাথে সাথেই সেই লোকটা পড়ে যায় এবং স্পট ডেড। দায়িত্ব পড়ে পবনের উপর। লাশের যে সাদা ব্যাগ আছে, সেটা তো রেল লাইনে আপনারা যারা জানেন বা দেখেছেন, রেলে যদি কেউ কাটা পড়ে একটা সাদা ব্যাগে কিন্তু এটা প্যাকেট দিয়ে পেঁচে ফেলা হয়। তো এরকমই লাশের সাদা ব্যাগে প্যাকেট করা শেষ। মাঝরাত হলেই মেল ট্রেনে লাশটা ঢাকার উদ্দেশ্যে তুলে দিতে হবে, সাথে থাকবে টহল পুলিশ। তো স্টেশনে প্ল্যাটফর্মের শেষ দিকে একটা ছোটভাবে লেখা যে এখানে হয়তো রেলের কাটা পড়ে যাবে, তাদের লাশ টাশ রাখা হয়, সেরকম যে একটা স্পেস আছে, খালি জায়গা। তো এটা প্ল্যাটফর্মের একবার শেষ দিকে, ওখানে কোনো ছাউনি নেই এবং ওখানে কোনো লোকজন আসলে থাকে না। তো রাত 2টার পর ট্রেন আসলে পুলিশ আসবে। তো পুলিশ মানে আশেপাশে ছিল সেই টহল পুলিশ। তো পবন লাশের কাছেই বসে একা একা পাহারা দিচ্ছিল। তখন মাত্র শীতকাল শুরু, আশেপাশে কেউ নাই। 1-2টা লোক দেখা গেল, তারা ছিল বিশ্রামাগারে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। তো পবন দেখে একটা কুকুর লাশের ব্যাগের কাছে বেশ কয়েকবার চিৎকার করছে। পবনের সাথে থাকা লাঠি দিয়ে যখন সে কুকুরটাকে সরাতে যাবে, দৌড়ানো দিয়ে যাবে, তখন পবন দেখতে পায় যে লাশের ব্যাগের চেইন খোলা। আজব ব্যাপার, লাশের ব্যাগ তো চেইন লাগানো ছিল একটানা ঘন্টার পর ঘন্টা। এখানে সে সামনে চেয়ারে বসা, তাহলে চেইন খুললো কে? সে কোন রকম চেইনটা আবার নিজের মতো সে লাগিয়ে দেয় এবং সে তার জায়গা মতো বসে। রাত 2টার কাছাকাছি পবন মনের অজান্তে খানিকটা সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে ধাক্কা দেয়। মানে পবন চেয়ারের মধ্যে যেখানে বসা ছিল সে ঝিমায় পড়ে আর কি, মোটামুটি ভালোই তার ঘুম ছিল। কেউ তাকে ধাক্কা দেয়। চোখ খুলে দেখে সে পবন যে আশেপাশে কেউ নাই। সে একটু দাঁড়ায় এবং দেখে না এখানে কেউ নাই। তবে পবন নিজেকে দেখে সে খেয়াল করে যে চেয়ারটা লাশের ঠিক সামনে এবং এখনো আবার চেইন খোলা। পবন তো মোটেই ওই জায়গায় ছিল না, কম করে হলো সে 10-15 হাত পিছনে ছিল, আর চেয়ার ছিল তো সেখানে। এখানে সে আসলো কিভাবে, বা লাশটা এখানে নিয়ে আসলো কে? কিছুক্ষণের মাঝে মেল ট্রেন ঢুকবার পর সেই টহল পুলিশ যারা ছিল তারা লাশটা এসে নিয়ে চলে যায়। এরপর বাসায় চলে যায় পবন। শীতের পোশাক তার তখন পরা ছিল, সে তখন বাসায় গিয়ে শরীর থেকে যখন খুলে হাত মুখ ধুতে যাবে, তখন সে দেখে যে তার ডান এবং বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত, মানে কবজির আগ পর্যন্ত কাউকে জোরে থাপ্পড় দিলে যেমন আঙ্গুলের ছাপ পড়ে যায়, তেমন ছাপ পড়ে আছে। আর মনে হচ্ছিল তার খুব ব্যথা করছে সেখানে। দেরি না করে সকাল হতেই বাবাকে নিয়ে সে কবিরাজের কাছে গেলে তিনি পবনের বাবাকে একটা কথা বলেছেন যে ভাই এগুলো বাদ দেন, আর কত, আপনাদের সাথে বিপদ ঘটতেই থাকতেছে, দেখতেছেন না? আর এই পিশাচ আপনাদের না মারা পর্যন্ত শান্তি দিবে না। আমি কিন্তু ভাই বলে দিছিলাম, এর পরেও আবার লাশ নিয়ে কাজ কাম কেন রে ভাই? এগুলো ছাড়েন না, পোড়াটারে বাঁচান। সেদিনের পর থেকে পবন আর কখনোই সেই ধরনের কাজ করে না। শ্রোতা বন্ধুরা, এখন সেই পবন একটা প্রাইভেট কোম্পানিতে গাজীপুরের শ্রীপুরের আশেপাশে হবে একটা হেল্পার হিসাবে সে কাজ করে যাচ্ছে। আজকে আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ছদ্মনাম মাসুদ ভাই। তো পবন যে কোম্পানিতে গাজীপুরের সেখানে হেল্পার হিসেবে কাজ করে যাচ্ছেন, সেখানেই সেই মাসুদ ভাই তিনি সুপারভাইজার হিসেবে কাজে আছেন, দায়িত্বে আছেন। তার আন্ডারে আসলে পবন কাজ করে, ওনাদের কাজগুলো শিফটিং ডিউটিতে হয়। তো গাজীপুরের যেই শ্রীপুরে যেখানে পবন যেখানে থাকেন ওখানেও বেশ কিছু ইনসিডেন্ট আছে এবং সেই ইনসিডেন্টের খাতিরে কিন্তু এই ঘটনাটা সেই পবন থেকে শুনতে পেয়েছিল সেই মাসুদ ভাই, এবং মাসুদ ভাইয়ের কাছে বলেছে এই শ্রীপুর এই এরিয়াটা নিয়ে আরো ঘটনা আছে এবং তিনি সামনের কোন এপিসোডে শেয়ার করবেন। আর যেটা বলেছেন যে পবনের মাঝে কিছু ক্ষমতা আছে, যে সে অলৌকিক কিছু বা প্যারানর্মাল কিছু আঁচ করতে পারতো বা টের পেত, সেটা নিয়ে একটা ঘটনা হয়তো সামনে পাঠাবেন সেই মাসুদ ভাই। অসংখ্য ধন্যবাদ আজকের এই ঘটনাটি পাঠানোর জন্য মাসুদ ভাইকে, এবং পবনকেও ধন্যবাদ যে মাসুদ ভাই তিনি এটা শেয়ার করেছেন। ইনশাআল্লাহ বন্ধুরা, আমি সামির আনসারি প্রতিকথায় আবারও হাজির হব সামনের এপিসোডে আপনাদের মাঝে ঘটনা নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, মানুষ সাধারণত রাতের বেলা রাস্তা হারায়, কিন্তু যদি এমন কিছু হয় যে আপনি নিজের বাড়ির ভেতরেই পথ হারিয়ে ফেলেন, এরকম একটা ঘটনা পাঠিয়েছেন একজন ইলেকট্রিশিয়ান ভাই, যিনি একটা পুরনো জমিদার বাড়িতে কাজ করতে গিয়ে এমন কিছু দেখেছিলেন যা আজও তাকে ঠিকঠাক ঘুমাতে দেয় না। এই গল্পটা শুধু ভূতের গল্প না, এটা একটা বাড়ির গল্প, যে বাড়ি মানুষকে ভেতরে নেয় কিন্তু সবাইকে সহজে সেই বাড়ি থেকে বের হতে দেয় না। লাইট একটু কমিয়ে বসুন, কারণ আজকের গল্পটা শুরু হবে একটা দরজা দিয়ে, আর শেষ হবে এমন এক জায়গায় যেখানে কেউ ফিরে আসতে চায় না। আজকের ঘটনা পাঠিয়েছেন শাওন ভাই, সিরাজগঞ্জ থেকে। এই ঘটনা 2022 সালের ঘটনা। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। তিনি লিখেছেন, আমি তখন পেশায় ইলেকট্রিশিয়ান ছিলাম। বিভিন্ন পুরনো বাড়ি, অফিস, দোকানের লাইট ঠিক করাই আমার কাজ ছিল। একদিন দুপুরবেলা আমার কাছে ফোন আসে। একজন লোক বলে, একটা পুরনো জমিদার বাড়িতে নতুন রিসোর্ট করার কাজ চলছে। বাড়ির ভিতরের সমস্ত লাইন ঠিক করতে হবে, পারিশ্রমিকও ভালোই দেওয়া হবে। আপনি কি রাজি আছেন? আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। পরের দিন বিকেলে সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে যখন আমি প্রথমবার দেখলাম বাড়িটা, একটু অদ্ভুত মনে হলো। বিশাল এলাকা, চারপাশে সব বড় বড় গাছ, পুরনো লাল একটা দেয়াল, অনেক জায়গায় ভাঙ্গাও আছে। দূর থেকে সেই বাড়িকে দেখে মনে হচ্ছে যেন বহু বছর ধরে কেউ এখানে বসবাস করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিতরে কাজ চলছে। 2-3 জন শ্রমিক, একজন কেয়ারটেকার, আর সেই লোক যে আমাকে গতকালকে ফোন করেছিল। লোকটার নাম ছিল নাসির সাহেব। তো নাসির সাহেব আমাকে নিয়ে ভিতরে ঢুকলো এবং হাঁটতে হাঁটতে বলল, আপনাকে একটা কথা আগেই বলে রাখি ভাই। আমি হেসে বললাম, হ্যাঁ বলেন, সমস্যা নেই। সে একটু থেমে বলল যে পশ্চিম পাশের করিডোরে যাবেন না। আমি অবাক হলাম, কেন? সে উত্তর দিল, না, শুধু বলল যে ওই পাশে কাজ বন্ধ। আমি বেশি কিছু ভাবলাম না, কাজ শুরু করলাম। বাড়ির ভেতরটা অদ্ভুত সুন্দর ছিল। উঁচু ছাদ, বড় বড় জানালা এবং দেয়ালে ছিল পুরনো কিছু ছবি। কিন্তু পুরো জায়গায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল, যেন পুরনো কাপড় আর মাটির গন্ধ মিশে আছে। তো বিকেলের দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, আকাশও কালো হয়ে ওঠে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নাসির এসে বলে, আজ আর বের হওয়া যাবে না, রাস্তাও খারাপ। আজকে রাতটা আপনি এখানেই থেকে যান। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বাইরে এত বৃষ্টি যে ফিরতে কষ্ট হতো, তাই আমি তার কথা মতো এই বাড়িতেই থেকে গেলাম। রাত 9টার দিকে সবাই খাওয়া শেষ করলাম। শ্রমিকরা নিচতলায় একটা রুমে ঘুমাতে গেল। আমাকে দেওয়া হলো 2তলার একটা ঘর। ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, শুধু একটা ব্যাপারে খেয়াল করলাম যে ঘরের সামনে লম্বা একটা করিডোর ছিল, আর করিডোরের শেষ মাথায় একটা বড় দরজা। যদিও সেখানে তালা দেওয়া আছে, পুরনো কালো দরজা। ঘুমানোর আগে কেয়ারটেকার এসে বলল, রাতে যদি শব্দ শোনেন তো দরজা খুলবেন না। আমি হাসলাম এবং বললাম, নাসির ভাই, আপনি আমাকে এত সতর্ক করছেন কেন? লোকটা আমার চোখের দিকে তাকালো, তারপর খুব আস্তে করেই বলল যে, ভাই,
আসলে সমস্ত দরজা সব মানুষের জন্য নয়। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ করিডোর দিয়ে কেউ যেন হাঁটছে ধাপ ধাপ করে। প্রথমে ভাবলাম শ্রমিকদের কেউ হবে হয়তো, কিন্তু শব্দটা এত অদ্ভুত এবং ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি উঠে দরজার কাছে গেলাম। শব্দটা করিডোর দিক থেকে আসছে, সেই তালাবদ্ধ দরজা থেকে আসছে। তারপর একটা শব্দ হলো, কিচ করে যেন দরজাটা খুলছে। আমার বুক ধক করে উঠল, কারণ ওই দরজায় তো তালা দেওয়া ছিল। আমি দরজার ছোট ফাঁক দিয়ে তাকালাম, আর তখন আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে করিডোরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, সাদা ধুতি এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কেয়ারটেকার হবে, ডাকতে যাব, ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা উপর দিকে তুলল। তাকে দেখার পর আমার গলা রীতিমতো শুকিয়ে গেল, কারণ তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বাহির থেকেও শোনা যাবে। কিছুক্ষণ পর দরজায় টোকা, টক টক করে। আমি চুপ, আবার টোকা দিল। তারপর একটা গলা আসলো যে, লাইন ঠিক করতে এসেছ? আমার বুক তো ভয়ে কেঁপে উঠল, কেননা গলাটা ছিল মানুষের মতো না, আবার নাও। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর যা শুনলাম তা আমি এখনো ভুলতে পারিনি। গলাটা এবার বলল, দরজা খোলো, আমি এই বাড়ির মালিক। তারপর নিস্তব্ধতা অনেকক্ষণ থেকে। আমি ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে আরেকটা শব্দ হলো, খুটখুট করে, আলমারির ভেতরে। আমি ভয়ে জমে গেলাম, কারণ আলমারি তো আমি নিজেই বন্ধ করেছিলাম। ধীরে ধীরে আলমারির দরজা খুলতে শুরু করলো, শব্দও হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অন্ধকার। হঠাৎ সেখান থেকে একটা হাত বের হয়ে এলো, অস্বাভাবিক লম্বা আঙ্গুল, কালো নখ। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা খুলে দৌড় দিলাম করিডোরের দিকে। কিন্তু বাইরে বের হয়ে বুঝলাম কিছু একটা ভুল। করিডোরটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম ঠিক সেদিকে আর সিঁড়ি নেই, শুধু লম্বা করিডোর ছিল। একটা পর একটা দরজা ছিল, সিঁড়ি ছিল না। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই করিডোর শেষ হয় না। হঠাৎ একটা দরজা আধা খোলা দেখি, ভেতর থেকে আলো আসে। আমি নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়লাম। রুমে ঢুকেই থেমে গেলাম, কারণ এটা একটা পুরনো সময়ের ঘর। মোমবাতি জ্বলছে, পুরনো আসবাব, আর মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাকে দেখছিল, কিন্তু কেউ কথা বলছে না। একজন বৃদ্ধ সামনে গিয়ে এলো, জমিদারের পোশাক পরে। সে বলল, নতুন লোক এসছো? আমি কাপা গলায় বললাম, আমি এখান থেকে বের হতে চাই। বৃদ্ধা হাসলো, এবং সে ছিল অদ্ভুত হাসি। তিনি বলল, এখান থেকে তো সবাই বের হতে চায়। তারপর আমি দেখলাম ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেই চোখহীন মানুষটা। সে ধীরে বলল, আজকের রাতের কাজ শুরু হোক। হঠাৎ করেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে মানুষের ফিস ফিস, থাকো থাকো এমন শব্দ। আমি প্রাণপণে কালিমা পড়তে লাগলাম। দৌড়ে বেরিয়ে এলাম। এরপর কি হয়েছিল আমি ঠিক পুরোটা মনে করতে পারছি না। সকালে জ্ঞান ফিরল বাড়ির বাইরে, কাদায় পড়েছিলাম। শ্রমিকরাও আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে সব খুলে বললাম, কিন্তু তখন কেয়ারটেকার যা বলল সেটা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, পশ্চিম করিডোরটা বহু বছর আগে ভেঙে গেছে, ওখানে এখন কোনো দরজাই নেই। আমি থেমে গেলাম, কারণ আমি তো সেখান থেকে বের হয়ে আসছি।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার ফোনে একটা ছবিও পাওয়া যায়, রাত তখন 1:38 তোলা। ছবিতে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই করিডোরের সামনে। আমার পেছনে সারি করে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, সবাই সাদা কাপড়ে, সবাই চোখহীন ছিল। আর মাঝখানে সে জমিদার ছিল, সে হাসছে। আমি আর কখনো ওই বাড়িতে কাজ করতে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ স্বপ্নে দেখি আমি আবারও সেই করিডোরে দাঁড়িয়ে আছি, আর দূরে একটা দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে সে একই গলা, এবার তো কাজ শেষ করে যাও। যাই হোক ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। হতে পারে পরবর্তীতে আপনার বেড়েই হবে আগামী দিনের ভয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন বাছাইকৃত ঘটনাগুলো আমাদের এই ভূত ইমেল 2.0 এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, এবং দেখলেন আপনারা, শুনতে পেরেছেন যে আজকে কত বড় একটা ভয়ানক ঘটনা আমি আপনাদের পাঠানো ইমেইল রেকর্ড করে পাঠালাম। আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এবং আমি আজকে যে ঘটনাটি বলেছি, এই যে ব্যক্তি ঘটনাটি পাঠিয়েছে তিনি এত সুন্দর করে ঘটনাটি তুলে ধরেছে, এবং ঘটনা যে 100% সত্য সেটা তিনি মানে বোঝানোর জন্য নিচে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বর্ণনা করেছেন। এবং আমি জানি না ঘটনাটা আদৌ কতটুকু সত্য, তবে তিনি যেভাবে ঘটনাটি বলেছেন একটু হলেও ভালো লাগার মতো। লাস্টে কিছু কথা আমার খুবই ভালো লেগেছে। তো আপনারাই একটু ডিসাইড করবেন যে ঘটনাটি আসলে সত্য কিনা। আপনাদের মতো অনেক মানুষ আছে যারা এইরকম ঘটনাগুলোকে বিশ্বাস করতে চায় না বা পছন্দ করেন না, বা মনে করেন যে বানোয়াটি ঘটনা বা কাকতালীয় ঘটনা। এই জন্য তিনি রেফারেন্স এবং হাদিসের বর্ণনা তুলে ধরে আপনাদেরকে বা আমাদেরকে প্রমাণ দিয়েছেন। তো যাই হোক, খুবই ভালো লেগেছে তার ঘটনা আসলে পেয়ে। আমি নিজেকে আজ ধন্য মনে করছি যে আমি এত সুন্দর একটা ব্যক্তির কাছে ঘটনা পেয়েছি। আমি চাইবো আপনারা এইরকম ঘটনা আমাদেরকে আরো বেশি বেশি করে মেইল করবেন, এবং আমরা সেগুলো রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমাদেরকে আরো কিছু ব্যক্তি আছেন যারা আমাদেরকে ভয়েস মেইল দিচ্ছেন, যে ভয়েস মেইলগুলো আমি প্রতিদিন ঘটনার শেষে তুলে ধরছি। আপনারা যদি সেই রকম ভাবে ঘটনার নিজের কণ্ঠে বলে পাঠাতে চান, তাহলে অবশ্যই প্রতি এপিসোডের সবার শেষে আপনাদের সেই আপনাদের সেই ভোকাল বা নিজেদের ভয়েসে রেকর্ড করা ঘটনাটি আমরা তুলে ধরবো। এবং আপনাদের পাঠানো মেইলটি যেটা আমি পড়ে শোনাবো সেটা অবশ্যই ঘটনার মাঝখানে থাকবে, এবং এটা অত্যন্ত লেভেলের ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কোথায় এই ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।